হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকের যে ক্লাস সেটা আমাদের ম্যালেরিয়ার সেকেন্ড পার্ট। আজকের ক্লাসটাতে আমরা আলোচনা করার চেষ্টা করব এরিথ্রোসাইটিক সাইটোক্নির পর থেকে বাকি পরেরটুকু। তোমরা হয়তো ম্যালেরিয়ার বাকি ক্লাসটুকু করে ফেলেছো এবং সেই ক্লাসটা যদি করে থাকো ভালোভাবে, আজকের যে ক্লাস যেটা সেটা করাটা তোমাদের জন্য অনেক 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 ইজি হবে। এবং এই যে বাকি পার্ট যেটা আমাদের এরিথ্রোসাইটিক সাইটোক্নির পর থেকে বাকি পার্টটুকুতে আমাদের কিন্তু অনেক ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং পুরো চ্যাপ্টারটাকে আমরা সামারি করে শেষ করার চেষ্টা করেছি। এবং এইটুকু যদি তুমি ভালোভাবে মনে রাখতে পারো এবং তুমি যদি আয়ত্ত করতে পারো, পুরো একাডেমিক জার্নি বলো, তোমার অ্যাডমিশন জার্নি বলো, কোনোটাতেই তোমার কোনো গ্যাপ থাকার কোনো সম্ভাবনাই থাকবে না। যাই হোক, চলো আমরা ক্লাসে চলে যাই। এখন এই যে এরিথ্রোসাইটিক সাইটোক্নি, তাহলে এই ব্যাপারটা দেখো, আমি তোমাকে মানে এই যে এরিথ্রোসাইটিক সাইটোক্নির আগে এক্সোইটোসাইটিক সাইটোক্নিটা একটু বলে দিই, তাহলে বলবো যে ভাইয়া আপনি তো এরিথ্রোসাইটিক সাইটোক্নি বললেন, এক্সোইটোসাইটিক সাইটোক্নিটা বলবেন না? দেখো এটা কিন্তু ব্যাপারটা অনেকটা সেম, দেখছো? দেখো প্রি এরিথ্রোসাইটিক সাইটোক্নির এই যে দেখো ধাপগুলো একটু দেখো, তোমাদের কিন্তু মানে আমি সবগুলো বই থেকে দেখা দেওয়ার চেষ্টা করতেছি যাতে তুমি বইটাও রিডিং পড়তে পারো। যেন আমাদের একটা ব্যাপার হয় কি, স্যার ম্যাডামরা যখন পড়ায় আমরা অনেক ভালো বুঝি, কিন্তু যখন আমরা নিজের বই পড়তে যাই মনে হয় যে আল্লাহ এটা কী লেখছে, কী লেখছে বুঝতেছি না কিছু। যখন আমি যে এভাবে তোমাকে পড়াই দিচ্ছি, দেখবে কি তুমি যখন বই পড়তে যাবা তখন কিন্তু ওই ভয়টা কাজ করবে না। ওকে, তাহলে দেখো কথাই তোমাদের একটু বলি যে দেখো এখানে আমাদের এই যে শুরু করে এই যে এখানে দেখতেছো না অনেকগুলো আমাদের যে ক্রিপ্টোমেরোজয়েড বা এই রিলেটেড ব্যাপারগুলো যেগুলো ছিল, এটা তোমাদের একটু বলে দেই। দেখো সাইজন, হ্যাঁ, তুমি কিন্তু অলরেডি বলে ফেলছো যে সাইজনটা কি বলো তো, ওই যে তোমার সংখ্যা বৃদ্ধি করলো বহু নিউক্লিয়াস যেটা তৈরি হলো সেটাকে আমরা বলতে সাইজন। তারপরে যে আমাদের কিন্তু ক্রিপ্টোজয়েড তৈরি হলো, তাই না? এটা আমরা কিন্তু ক্রিপ্টোজয়েড বলছিলাম। এ পর্যন্ত কিন্তু তোমাদের পুরোটাই পড়ানো হয়েছে। তাহলে একটু আমরা চলে আসো উপরটা একটু দেখি। তারপর মানুষের যকৃতের প্যারেনকাইমা কোষ বা হেপাটোসাইটে স্পোরোজয়েড থেকে শুরু করে ক্রিপ্টোমেরোজয়েড পর্যন্ত যেটা হয় এটাকে বলা হয় প্রি এইটোসাইটিক সাইটোক্নি। তাহলে এটা কিন্তু তোমাদের অলরেডি পড়াইছি। কেন বলো তো? কারণ আমাদের স্পোরোজয়েড থেকে শুরু করে এইটোসাইটিক সাইটোক্নি পর্যন্ত যেটা থাকে সেটাকে বলা হয় প্রি এইটোসাইটিক সাইটোক্নি, তাই না? ক্রিপ্টোমেরোজয়েড তৈরি হওয়ার আগ পর্যন্ত সেটাকে বলতেছি প্রি এইটোসাইটিক সাইটোক্নি, মানে প্রথমবার আক্রমণ করার প্রক্রিয়া। তারপর প্রি এইটোসাইটিক সাইটোক্নি সম্পূর্ণ হওয়ার জন্য মোটামুটি 4 দিন সময় লাগে। এটা আমাদের এমসিকিউতে আসে। কতগুলো ম্যারোজয়েড তৈরি হয় এটা আমাদের জন্য আসলে খুব একটা আসে না। এই যে তোমার ক্রিপ্টোমেরোজয়েড যেটা তৈরি হইলো, এই ক্রিপ্টোমেরোজয়েডটাই কিন্তু আমার পরবর্তীতে এক্সোইটোসাইটিক সাইটোক্নির ক্ষেত্রে গিয়ে যকৃত কোষকে আক্রমণ করতেছে। ওকে, তাহলে দেখো যকৃত কোষকে যখন আক্রমণ করতেছে তখন কিন্তু ওই সেম আগের মতোই যে নতুন একটা হেপাটোসাইটকে বা একটা যকৃত কোষকে আক্রমণ করতেছে এবং সেটা কিন্তু ওখানে রেস্ট করতেছে, খাওয়া দাওয়া করতেছে এবং বংশবৃদ্ধি করতেছে বা সংখ্যা বাড়াচ্ছে আর কি, তাই না? তাহলে দেখো যে আবার নিউক্লিয়াস বারবার বিভাজিত হয়ে সংখ্যা বাড়াইলো, সাইডন্টে চলে আসলো। তারপর কি হচ্ছে, তার সম্পত্তিগুলা পরস্পরকে ভাগ করে দিচ্ছে। ভাগ করে দেওয়ার পর যেটা তৈরি হচ্ছে সেটাকে আমরা কি বলতেছি বলো? মেটাক্রিপ্টোমেরোজয়েড। কেন মেটাক্রিপ্টোমেরোজয়েড? কিন্তু এটা অনেকবার ডিফাইন করছি, কারণ যেহেতু আমরা দ্বিতীয়বার আক্রমণ করতেছে সেটা আমরা বলছি মেটাক্রিপ্টোমেরোজয়েড। মেটাক্রিপ্টোমেরোজয়েড কয় টাইপের হতে পারে? 2 টাইপের হতে পারে, একটা মাইক্রো, একটা হতে পারে ম্যাক্রো। তাহলে দেখো ওইটাই বলছে যে তোমার এখানে মেটাক্রিপ্টোমেরোজয়েড হইলো, এটা আবার 2 টাইপের হতে পারে, তাই না? দেখো এটা তোমাদের আকারের ভিত্তিতে 2 ভাগে ভাগ করা যায়। এটা তো মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড আর এটা কি বলো? ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। এবং দেখো যে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েডগুলো কিন্তু আকারে ছোট হয় এবং ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েডগুলো সেগুলো বড় হয়। এই যে মাইক্রো যেগুলো ছিল, তাই না, এই মাইক্রোগুলো কোথায় কি হয় জানো? দেখো আমি তোমাকে একটু ব্যাপার বলি যে মাইক্রো যে ছোট আকৃতির যেগুলো আছে সেগুলো সাধারণত যকৃত কোষকে আর আক্রমণ করে না। সেগুলো চলে যায় কোথায়? লোহিত রক্তকণিকায়। আর যেগুলো বড় ছিল ম্যাক্রো, সেগুলো দেখো বড়গুলো পুনরায় পুনরায় নতুন যকৃত কোষকে আক্রমণ করে। বাট বুঝতে পারছো? আমি এটা মনে রাখি কেমন জানো? সাপোজ যেগুলো একটু মোটা, ওগুলো ভুড়ি মোটা, একটু মোটা মোটা তাজা টাইপের, সে খালি খাইতেই থাকে। যকৃত অনেক বড়, খাবারের তো অভাব নাই। তার মানে যেগুলো বড় ছিল ওগুলো আবার কি যকৃতকে আক্রমণ করবে, আর যেগুলো ছোট ছিল সেগুলো চলে যাবে কোথায় যাবে? লোহিত রক্ত নিয়ে চলে যাবে। ওকে, তাহলে দেখো ওই কথাটাই বলছে। তাহলে আমি যদি বলি যে এইটোসাইটিক সাইটোক্নি, হ্যাঁ এই যে দেখো স্পোরোজয়েড থেকে তোমার মানে এক্সোইটোসাইটিক সাইটোক্নি পর্যন্ত সম্পন্ন হইতে বা মূল কথা আমার একবারে প্রথম দিন যে কামড়াইছে এখান থেকে শুরু করে এরিথ্রোসাইটিক সাইটোক্নি পর্যন্ত আসতে আমার কত সময় লাগবে জানো? 7 থেকে 10 দিন সময় লাগবে। কতদিন সময় লাগবে? 7 থেকে 10 দিন সময় লাগবে। তাহলে এই ব্যাপারটা তোমাদের মনে রাখতে হবে। এবং এইথ্রোসাইটিক সাইটোক্নি যেটা দেখতেছো, এইথ্রোসাইটিক সাইটোক্নিতে তোমার এই যে একবারে তোমার স্পোরোজয়েড থেকে শুরু করে তোমার প্রবেশের আগ পর্যন্ত, মানে ম্যালেরিয়া রক্তে পর্যন্ত আসছে, ম্যালেরিয়া পরজীবী যেটা সেটা রক্ত পর্যন্ত আসতে মোটামুটি 7 থেকে 8 দিন বা 7 থেকে 10 দিন, যেটাই বড় সমস্যা নেই, মোটামুটি 7 থেকে 10 দিন বা 7 থেকে 8 দিন সময় লাগবে। ঠিক আছে, এটা ভালোভাবে মনে রাখবা। তাহলে এই যে সময় যেটা তোমাকে কামড়াইছে, কামড়ানো থেকে শুরু করে যকৃত গিয়ে আক্রমণ করে আসছে, তারপর তারপর রক্তে আসা পর্যন্ত যে সময়টা লাগতেছে সেটাকে বলতেছে প্রি প্যাটেন্ট কাল। কি কাল বলো? তার বলবা প্রি প্যাটেন্ট কাল। ওকে, প্রি প্যাটেন্ট কাল। ওকে, এটা মনে রাখবা, প্রি প্যাটেন্ট কাল।
এখান থেকে সাধারণত আর কিছু আমাদের খুব একটা লাগে না। অনেক সময় স্পরজয়েড যকৃত কোষে প্রবেশের পর এটা বিভাজিত না হয় সুপ্ত অবস্থা বিরাজ করে। তারপর এই যে দেখো ম্যালেরিয়া পরজীবীতে এই ধরনের সুপ্ত অবস্থাকে বলা হয় হিপনোজয়েড। হ্যাঁ, হিপনোজয়েড। এখন তোমাকে বলবে ভাইয়া হিপনোজয়েড কি? হিপনোজয়েড কি? সহজ কথা আমি তোমাদের বলি। মূল কথা, তুমি এই তোমার প্রথমে প্রথমে কি করছো? প্রবেশ করছে, যকৃতকে একবার ভাঙছো, একবার হয় নাই, আবার যকৃতকে আরেকবার ভাঙছো, তোমার তারপর কি হয়েছে? মাইক্রো মেটাক্রিপ্টোম্যানোজয়েড যেটা, সেটা কোথায় চলে আসলো? যকৃত থেকে সুন্দর করে তোমার লোহিত রক্তকণিকায় চলে আসলো। কিছু কিছু ক্ষেত্রে এই যে এখন এসে লোহিত রক্তকণিকায় এসে কিছুদিন চুপ মারে ঘাপটে মেরে বসে থাকতে পারে। এই অবস্থাটাকে আমরা বলতেছি হিপনোজয়েড। কি বলতেছি বলো? হিপনোজয়েড। ঠিক আছে? আই থিঙ্ক এই ব্যাপারটা অন্তত তোমাদের বলতে পারবা। তাহলে দেখো ম্যালেরিয়া পরজীবীর এ ধরনের সুপ্ত অবস্থা বা এই সুপ্ত স্পোরোজয়েডগুলোকে বলা হয় হিপনোজয়েড, যারা পরবর্তীতে আবার যখন মনে করো সাপোজ তোমার বডিতে ম্যালেরিয়া নাই, হঠাৎ করে সে কিন্তু ব্যাক করতে পারে। বুঝতে পারছো? এই ব্যাপারটা একটু মনে রাখতে হবে। তাহলে দেখো হেপাটিক সাইজোগনিতে মাইক্রোমেটাক্রিপ্টোম্যানোজয়েড যেটা, সেটা তোমার লোহিত রক্তকণিকাকে আক্রমণ করার পর এরিথ্রোসাইটিক সাইজোগনি শুরু হয়। তাহলে ব্যাপারটা কি তুমি ফিল করতে পারতেছো যে আমার এরিথ্রোসাইটিক সাইজোগনি কোথা থেকে শুরু হচ্ছে? মাইক্রো মেটাক্রিপ্টোম্যানোজয়েড থেকেই শুরু হচ্ছে। তাহলে আই থিঙ্ক এই ব্যাপারটা অন্তত তোমাদের ক্লিয়ার করতে পারছি। সামনে চলে আসো। তাহলে এখানেও সেম আগের মতোই। দেখো আমি যদি তোমাদের একটু বলার চেষ্টা করি, তোমরা একটু উপরের দিকে চলে আসো। হ্যাঁ, একটু উপরের দিকে চলে আসলে তোমরা অনেকগুলো নাম পাবা। যে জায়গাটাতে আমরা চার্ট আকারে পড়ছিলাম, ওই জায়গাতে যদি একটু যাও তখন অনেকগুলো নাম পাবা। দেখো তো এখানে একবার শুরুতে প্রথমে কি হয়েছে খেয়াল করছো? প্রথমে পাইছো তুমি ট্রফোজয়েড, তারপর পাইছো সিগনেট রিং, অ্যামিবয়েড, ট্রফোজয়েড, সাইজন্ড, রোজেট, মেরোজয়েড, তারপর মাইক্রোগ্যামিটোসাইট, ম্যাক্রোগ্যামিটোসাইট। বলতে পারো হ্যাঁ, এত এত নাম মনে রাখা সম্ভব? আসলে সম্ভব না। তারপরেও আমাদের একটু মনে রাখার চেষ্টা করতে হবে, আমরা বোঝার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো, অনেক সহজ করে মনে রাখার চেষ্টা করবো। ওকে, তাহলে আমরা চলে যাই আগের পেজে। ট্রফোজয়েড যে ব্যাপারটা যেটা, এটা আমরা আগে দেখি। মূল কথা, তোমার এরিথ্রোসাইটিক সাইজোগনি যে শুরু হচ্ছে, এরিথ্রোসাইটিক সাইজোগনি কোথা থেকে শুরু হচ্ছে বলতো? এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি লাস্টের যে স্টেজ যেটা ছিল, মানে মাইক্রো মেটাক্রিপ্টোম্যানোজয়েড, সেই কিন্তু তোমার এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি যেটা, সেটা কিন্তু ও শুরু করতেছে, তাই না? তাহলে দেখো আমরা একটু সুন্দর করে চলে আসি এখানে ট্রফোজয়েড। ট্রফোজয়েডটা কি হয় জানো? এই যে দেখো মাইক্রো মেটাক্রিপ্টোম্যানোজয়েডগুলো আরবিসি এর ভিতরে প্রবেশ করে। আগে ওই যে বললাম না, সহজ কথা কি, আগে যাবে যাওয়ার পর কোথাও একটা মানে কোথাও একটা আগে ঢুকলো, কোথাও একটা গেল, তারপর কি হবে? রেস্ট করবে, তাই না? মানে খাওয়া দাওয়া করবে। দেখো মানে খাওয়া দাওয়া শুরু করলো, হিমোগ্লোবিনটাকে খেয়ে ফেলবে, এবং তোমার হলো এটা যে স্টেজ যেটা হলো, সাপোজ মনে করো এক নিউক্লিয়াসযুক্ত একটা যে দশা যেটা, সেটাকে বলতে আমরা ট্রফোজয়েড। তাহলে কোশ্চিনটা এভাবে করে, ট্রফোজয়েড দশা দেখা যায় কোন সাইজোগনিতে? কি বলবা? এরিথ্রোসাইটিক সাইজোগনিতে। কোন সাইজোগনিতে? এরিথ্রোসাইটিক সাইজোগনিতে। তাহলে ব্যাপারটা একটু মনে রাখার চেষ্টা করবা। তারপর দেখো সিগনেট রিং। সিগনেট রিং সিগনেটিং জিনিসটা কি জানো? এটা আমি একটু পরে বলতেছি। যে লোহিত রক্তকণিক খাদ্য গ্রহণ করে, মানে ট্রফোজয়েডটা না একটা তোমার দেখবে কি একটা গহ্বরের মতো একটা গর্ত টাইপের একটা জিনিস তৈরি হবে, সেটাকে বলা হয় সিগনেট রিং। তাহলে দেখো আমি তোমাকে একটা জিনিস চিত্র থেকে দেখাইলে তুমি আর একটু হলে ভালো বুঝতে পারবা। যেমন খেয়াল করো, হ্যাঁ এইখানে তোমার একটা চিত্র দেওয়া আছে। তোমার এই যে তোমার কিন্তু এই যে এটা তোমার মনে করো যে আরবিসি। হ্যাঁ, এটা কি বলতো? আরবিসি। এই আরবিসি কে আক্রমণ করছিল বলতো? এই আরবিসি কে আক্রমণ করছিল? আগের স্টেজের মাইক্রো মেটাক্রিপ্টোম্যানোজয়েড আক্রমণ করছিল। সেইটার ভিতরে ঢোকার পর খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে মোটা হয়ে সেটা তৈরি করছে কি? ট্রফোজয়েড, তাই না? কি তৈরি করছে? ট্রফোজয়েড। দেখো তো এই ট্রফোজয়েড যখন খাওয়া দাওয়া করে মোটা হইলো, একটু পরে গিয়ে একটা ছিদ্র টাইপ একটা জায়গা তৈরি হলো, তাই না? ছিদ্র টাইপ একটা জায়গা তৈরি হলো, একটা গর্ত টাইপ তৈরি হলো, অনেকটা আংটির মতো হয়েছে না? দেখো তো এই যে তোমার এখানে সুন্দর করে এই দেখো, এই যে এরকম করে একটা স্ট্রাকচার, এখানে মনে করো সাপোজ এটা এখানে আঙ্গুল ঢুকবে, আর এখানে মনে করো সাপোজ আংটির যে মাথা যেটা সেটা, তো ব্যাপারটা অনেকটা তোমার মানে রিং টাইপের হয়েছে না? তাহলে দেখো সিগনেট রিং। আমি যদি বলি যে সিগনেট রিং কোথায় পাবা, তাহলে বলবা এরিথ্রোসাইটিক সাইজোগনিতে পাবা। কিসের পরে পাবা? তাহলে বলবা ট্রফোজয়েডের পরে পাবা। এখন বলতে পারবে হ্যাঁ ট্রফোজয়েড জিনিসটা কি? ওই যে বললাম না, যে কোথাও একটা মানে ঢুকলো, কোথাও একটা যাবে, আর ভিতরে আসলো, খাওয়া দাওয়া করলো, মোটা তাজা হইলো, তাই না? মোটা তাজা অবস্থা, সেটা আমি বলতেছি ট্রফোজাইট। এই ট্রফোজাইটের পরে একটা ছিদ্র তৈরি হয়, বুঝছো? একটা ছিদ্র তৈরি হবে, সেটাকে আমরা ছিদ্র থাকা অবস্থায় যে অবস্থাটা, সেটা বলছে সিগনেট রিং, যেহেতু দেখতে রিং এর মতো লাগে, তা সিগনেট রিং হইলো। তারপরে দেখবা কি সিগনেট রিং হওয়ার পরে এই যে এদের যে তোমার পুরো যে স্ট্রাকচার যেটা দেখতেছো, এই যে আমাদের যে তোমার উপরে যে ট্রফোজয়েট যেটা ছিল, সেটা পরবর্তীতে একটা অ্যাবনর্মাল টাইপের একটা আকার আকৃতি ধারণ করবে। বুঝতে পারছো? দেখো তো একটু কেমন একটু তোমার আঁকা বাঁকা তেরা বেঁকা কেমন না? দেখো তো একটু দেখো তো এই যে এরকম এরকম এরকম
এটাকে আমরা বলি কি জানো, অ্যামিবয়েড ট্রফোজয়েড। বুঝতে পারছো এটা কি বলি বলো? অ্যামিবয়েড ট্রফোজয়েড। দেখো তো আগে ট্রফোজয়েডটা অনেক সুন্দর ছিল তাই না, মোটা তাজা ছিল, খাওয়া দাওয়া করছে, একটা নর্মাল সুন্দর একটা স্ট্রাকচার ছিল, এখন কি হয়েছে? সুন্দর নষ্ট হয়ে গেছে। তাহলে দেখো এটা অনেকটা অ্যামিবার মতো আকার আকৃতি ধারণ করছে না? এটা আমরা কি বলবো? অ্যামিবয়েড ট্রফোজয়েড বলবো। কি বলবো? অ্যামিবয়েড ট্রফোজয়েড বলবো। তাহলে দেখো অ্যামিবয়েড ট্রফোজয়েড হইলো, অ্যামিজয়েড ট্রফোজয়েড দশায় দেখবে কি অনেকগুলো ছোট 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 দানা দেখতে পাচ্ছ তাই না? ছোট 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 দানা দেখতে পাচ্ছ? এই দানাগুলোকে বলা হয় সাফনার্স দানা। কি বলা হয় বলো? এই দানাগুলোকে বলা হয় সাফনার্স দানা। এই সাফনার্স দানাগুলো দেখে আমরা সাধারণত বলতে পারি যে তোমার ম্যালেরিয়া হয়েছে। কি হয়েছে? তোমার ম্যালেরিয়া হয়েছে। তাহলে এই সাফনার্স দানাগুলো হলো আমার ইন্ডিকেটিং পয়েন্ট বা আমাদের ডায়াগনোসিসে হেল্প করে বা ম্যালেরিয়া হয়েছে কিনা বুঝতে হেল্প করে। তাহলে একটা জিনিস কি তুমি বুঝতেছো? তুমি যদি এই সাফনার্স দানা দেখে সিদ্ধান্ত নিতে চাও যে তোমার ম্যালেরিয়া হয়েছে কিনা, তার মানে তোমার কিন্তু অলরেডি হেপাটিক সাইজগ্নি পুরোটা কমপ্লিট করা শেষ। হেপাটিক সাইজগ্নি শেষ করে এইটোসাইটিক সাইজগ্নিতে ঢুকতে কয়দিন সময় লাগে? 7 থেকে 10 দিন বা 7 থেকে 8 দিন, যেটাকে আমরা বলছিলাম প্রি প্যাটেন্ট কাল। তার মানে তুমি যদি আজকে টেস্ট করাইছো, তুমি সুন্দর করে পাইলা সাফনার্স দানা, যেটা দেখে তুমি বলতে যাচ্ছ যে তোমার ম্যালেরিয়া হয়েছে, তার মানে তোমার কিন্তু মশা অলরেডি 10 দিন আগে কামড়াই ফেলছে। তোমার 10 দিন আগে ম্যালেরিয়া কামড়ায়ে অলরেডি কিন্তু সে যকৃত কোষ খাওয়া দাওয়া শুরু করে দিছে। বুঝতে পারছো? সেই জন্যই কিন্তু তোমার এখন মানে তোমার এইটোসাইটিক সাইজগ্নি হয়েছে এবং তুমি কিন্তু সাফনাস দানা পাচ্ছ। তার মানে আমি যদি তোমাকে এখন জিজ্ঞাসা করি সাফনাস দানা পাওয়া যায় কোন দশায়, তাই বলবা অ্যামিবয়েড ট্রফোজয়েড দশা, যেটা আসলে এইটোসাইটিক সাইজগ্নির পার্ট। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে ব্যাপারটা কি? তাহলে দেখো, তাহলে আমরা সাফনাস দানা পাচ্ছি এখানে। তারপর কি হবে জানো, এই যে তোমার অ্যামিবয়েড ট্রফোজয়েড যেটা ছিল সেটা কিন্তু তোমার সুন্দর করে দেখো, এই যে আগে কিন্তু নিউক্লিয়াস ছিল একটা, হ্যাঁ নিউক্লিয়াসটা একটা, তার মানে কি এখন অনেকক্ষণ খাওয়া দাওয়া করলো, মোটা তাজা হইলো, এখন বংশবৃদ্ধি করতে হবে না? দেখো বংশবৃদ্ধি করলো তাই না, অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করলো, এটাকে আমরা বলছি না বংশবৃদ্ধি করা। ঠিক আছে, বংশবৃদ্ধি করলো। বংশবৃদ্ধি করে এই যে স্টেজে না, দেখো তো একবার কেন্দ্রে কিছু ময়লা টাইপের জিনিস দেখতে পারতেছো না? এটাকে বলা হয় হিমোজয়েন। এটা কি বলা হয়? হিমোজয়েন। এটা একটা তোমার মানে তোমার বর্জ্য পদার্থ। ওকে, এটা কি এক ধরনের বর্জ্য পদার্থ। ওই যে বললাম, তারপর যে তুমি আগে বংশবৃদ্ধি করলাম, বংশবৃদ্ধি করার পর তোমার সম্পত্তিগুলো ভাগ করে দিতে হবে না? সম্পত্তি ভাগ করে দেওয়া মানে কি? সাইটোপ্লাজম দিয়ে দেওয়া। তাহলে দেখো সবাইকে আমি একটু একটু করে সাইটোপ্লাজম দিয়ে দিচ্ছি। দেখো এটাকে একটা সাইটোপ্লাজম দিলাম, এটাকে একটা সাইটোপ্লাজম দিলাম, এখানে সাইটোপ্লাজম দিলাম, সবগুলোকে একটু একটু করে সাইটোপ্লাজম দিয়ে দিচ্ছি তাই না? তাহলে আমি যে সবাইকে একটু সাইটোপ্লাজম দিয়ে দিলাম, দেখো তো এই স্ট্রাকচারটা অনেকটা তোমার গোলাপ ফুলের মতো লাগতেছে না, বা একটা ফুলের মতো লাগতেছে, তাই তো? তাহলে এটাকে বলা হয় রোজের দশা। কি হয়? এটাকে বলা হয় রোজের দশা। তারপর কি হবে? তুমি সম্পত্তি দিয়ে দিছো, তারপর এখন কি নতুন জিনিস তৈরি হবে না? নতুন জিনিস তৈরি হবে, কি হবে? এখানে তোমার ভাগ হয়ে যাবে। কি হবে? ভাগ হয়ে যাবে। দেখো তুমি সম্পত্তি ভাগ করে দিছো, এখন সে তার যে সন্তান সন্ততি তৈরি হইলো তারা নিজের মতো বসবাস করবে, তাই না? কিন্তু নিজের মতো বসবাস করতে যাচ্ছে যখন, তারপরে কি এই যে আমাদের যে রোজের দশা, এখান থেকে কি তৈরি হচ্ছে? মেরোজয়েড তৈরি হচ্ছে। এই মেরোজয়েডটা আবার দুই টাইপের হতে পারে, একটা বড় একটা ছোট। বুঝতে পারছো? একটা মাইক্রো মেরোজয়েড, একটা তোমার ম্যাক্রো মেরোজয়েড। ওকে, তাহলে দেখো ওই কথাই বলছে, একটা মাইক্রো একটা ম্যাক্রো, যেটা আমরা এখানে একটু মানে বই পড়লে তখন আমরা বাকিটা কভার করতে পারবো। তাহলে আমি একটু পুরো চিত্রটা আরেকবার সামারি করি, তারপর আমরা বইয়ে যাই। তাহলে দেখবো যখন 2 থেকে 3 বার সামারি করা হবে তোমাদের এই চ্যাপ্টারে বা এই টপিকটাতে অন্তত সমস্যা থাকার কথা না। এখন ব্যাপারটা হয় কি, চ্যাপ্টার তো অনেক বড়, একটু ধৈর্য নিয়ে পড়তে হয়। যখন তুমি একটু ধৈর্য নিয়ে পড়বা, একটু তুমি বুঝে পড়ার চেষ্টা করবা, দেখবা তোমাদের অনেক ইজি লাগতেছে। ব্যাপারটা হয় কি, এখন তো মনে হতে পারে যে ভাইয়া এইসব জিনিস পড়বো কেন, বায়োলজি পড়তেছি, বায়োলজিতে এত এত কঠিন জিনিস আর মনে থাকে না। আসলে এটা আমাদের মানব জীবনে কোথায় কাজে লাগবে? আমাকে তুমি বলতে পারো ভাইয়া ম্যাথ তো আমাদের কাজে লাগবে, কারণ ম্যাথ আমি হলো কোথাও যদি চাকরি করতে যাই আমার ম্যাথ লাগবে, ফিজিক্স আমার জীবনে লাগবে। বায়োলজি এসে কোথায় লাগতেছে? বায়োলজি আরও বেশি লাগতেছে জানো, যখন তুমি ডাক্তার হবা, তুমি যখন মেডিকেলে আসবা, যখন তুমি এত পড়াশোনা করলা, তুমি এই একটা জ্ঞান দিয়ে যখন তুমি একজনকে সুস্থ করে তুলতে পারবা, তখন তোমার যে একটা ভিতরে ফিলিংস কাজ করবে, সেই ফিলিংসটা কিন্তু একটা অন্যরকম একটা ফিলিংস জানো। দেখবে যে এটা কিন্তু তোমার ওই সচরাচর যে হয় না যে কোনো রকম অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে এই ফিলিংসটা কিন্তু তুমি পাবা না। যে এই ফিলিংসটা তোমার এখানে কাজ করবে, সেই ফিলিংসটা কিন্তু তুমি অন্য কোথাও পাবা না। দেখো আমাদের ব্যাপারটা হয় কি, আমাকে আমাকে সার্জারি আমার অনেক ভালো লাগে, মেডিসিন অনেক ভালোই। দেখো তুমি অপারেশন টেবিলে অপারেশন করতেছ, একটা রোগী তোমার উপর ভরসা করে সে একটা বেডে শুয়ে পড়ছে, তুমি তার উপর কাটাছেঁড়া করতেছো, সেই রোগীটা জানেও না তুমি তার উপর কতটুকু কোথায় কি কাটাকাটি করতেছো। সে কিন্তু পুরোপুরি অ্যানেস্থেশিয়ার ভিতরে, সে অ্যানেস্থেশিয়াতে যাওয়ার আগে তোমার উপর ভরসা করছে যে তুমি তার চিকিৎসা করবা ভালোভাবে, তুমি তার অপারেশনটা ভালোভাবে করবা, সে যখন তার অ্যানেস্থেশিয়াটা কেটে যাবে সে যেন সুস্থ অবস্থায়, সে যেন অন্তত এইটুকু তোমার উপর ভরসা করতে পারে, হ্যাঁ ডাক্তারটা ভালো ছিল, সে আমার অপারেশনটা ভালোভাবে করছে, আমি সুস্থ হয়ে যাব।
সে সুস্থ হয়ে যাবে এই ভরসা রেখেই তো তোমাকে তার দায়িত্বটা, তার চিকিৎসা দায়িত্বটা তোমাকে দিচ্ছে, তাই না? ব্যাপারটা এরকমই। যখন তুমি একটা জিনিস খেয়াল করবা যে দেখো, আহ, এই যে মেডিকেলের যে ব্যাপারটা যেটা না, সেটা তুমি যদি হলো অন্যান্য দিকের সাথে চিন্তা করো তাহলে অনেকটা মিলে না। দেখবে যে তোমার এই একটা, আমাদের সার্জারির কথাই বলি, যখন এই সার্জারিতে না একই অপারেশন টেবিল, একই একটা অপারেশন টেবিলে একটা পেশেন্ট হয়তো বাঁচবে, হয়তো মারা যাবে তোমার চোখের সামনে। জাস্ট দেখবে যে একটা লোক অসুস্থ ছিল, তুমি অপারেশন করলা, তুমি ট্রিটমেন্ট দিলা, দেখবে যে সে সুস্থ হয়ে বাড়ি ফিরতেছে, আবার অনেক বাড়ি ফিরতেছে না। তখন মেডিকেল লাইফে না আসলে হ্যাঁ প্রেশার আছে, প্রেশার যে নাই ব্যাপারটা কিন্তু এরকম না। যখন যেমন আমাদের যখন প্রফ চলে, আমাদের প্রচুর প্রেশার যায়। আমরা মনে করো সকালবেলা রিডিং রুমে যাই, আমরা হলো ব্যাক করি রাতের বেলা 12টা 1টা 2টা দিকে, মানে রিডিং রুম থেকে ব্যাক করি। মানে পড়াশোনা যে করা লাগে না ব্যাপারটা কিন্তু এরকম না, অনেক পড়াশোনা করা লাগে। এই পড়াশোনাটা তুমি করতেছে কেন? এই পড়াশোনাটা করতেছো তুমি তোমার জ্ঞানকে কাজে লাগিয়ে তুমি একজন পেশেন্টকে সুস্থ করবা, এই পেশেন্টটাকে তুমি সুস্থ হয়ে তাকে বাড়ি ফিরতে সাহায্য করবা, যেটা তার জন্য একটা বেনিফিশিয়াল, তোমার জন্য একটা বেনিফিশিয়াল, যে তুমি একটা নতুন একটা এক্সপিরিয়েন্স পাচ্ছ। এই এক্সপিরিয়েন্সটা তুমি অন্য কোথাও পাবা না। বুঝতে পারছো? দেখো আমি যখন হলো আমাদের আমি তো হলো রিডিং রুম থেকে ফিরতে মোটামুটি 12টা 1টা 2টা বাজে। আর সকালবেলা যখন আমরা কলেজে যাই 7টার দিকে আমাদের লেকচার থাকে, 7টার দিকে যখন লেকচার যাই, আগের দিন হয়তো কোনো একটা পেশেন্ট মারা গেছে। যখন আবার হলো তোমার মনে করো 2টার দিকে বা 12টা 1টার দিকে যখন হলো রিডিং রুম থেকে রাতের বেলা রুমে ফিরি, দেখি যে তোমার ওই যে স্ট্রেচারগুলো আছে না, স্ট্রেচারে হলো তোমার একজন মানুষ মারা গেছে, আশেপাশে তার আত্মীয় স্বজন কান্নাকাটি করতেছে। আবার দেখবে যে তোমার হলো যখন তোমার ওয়ার্ডে ডিউটি থাকবে, তুমি একটা পেশেন্টকে দেখতেছিলা, তাকে ওষুধ প্রেসক্রাইব করছো, তার হয়তো অপারেশনও করছো, সেই পেশেন্টটা যখন সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে, তখন দেখবে এটাও কিন্তু একটা অন্যরকম ফিলিংস। হ্যাঁ, আসলে না, মানে ব্যাপারটা আসলে কে কীভাবে নিচ্ছে এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। দেখো যে এই জ্ঞানগুলো যেগুলো নিচ্ছ, এই যে তুমি ম্যালেরিয়া রিলেটেড একটা জিনিস শিখতেছো, তুমি যদি মনে করো যে ভাইয়া এইসব জিনিস উল্টাপাল্টা জিনিস পড়ে আমার কী হবে, এটা আসলে জীবনে কোনো কাজ লাগবে না, এটা কাজে লাগবে। তুমি তুমি যে এটা যে এই জিনিসটা একটা শিখলা যে তোমার ম্যালেরিয়া হলে 2 দিন পর পর জ্বর আসে, তোমার ফ্যামিলি মেম্বার যদি কারো যদি এমন হয় যে সে পার্বত্য অঞ্চল থেকে ঘুরে আসছে এবং তার 2 দিন পর পর জ্বর আসতেছে, তুমি তাকে বলতে পারবা আপনার ম্যালেরিয়া হওয়ার একটা সম্ভাবনা আছে, আপনি একটা ব্লাড টেস্ট করে আনেন। তুমি অন্তত বলতে পারবা যে ম্যালেরিয়া হইলে এরকম একটা সিমটম থাকতে পারে। গতকাল তোমাদের ডেঙ্গু পড়ানো হয়েছে তাই না? ডেঙ্গু হলে তুমি বলতে পারবে যে হ্যাঁ তোমার হলো চোখের পিছনে ব্যথা করতেছে, তোমার হাড়ের যে জয়েন্টগুলো যেগুলো সেগুলো ব্যথা করতেছে, তোমার হয়তো ডেঙ্গু হয়েছে, তুমি যে একটু NS1 অ্যান্টিজেন টেস্টটা করাও। তুমি বলতে পারবা তাকে যে ডেঙ্গু হয়েছে, তোমার ব্যথা করতেছে, তুমি প্যারাসিটামল খাও, অ্যাসপিরিন খাও না। এই যে এই জিনিসগুলো যে শিখতেছো, এটাই তোমার হলো একটা প্লাস পয়েন্ট। এটা কি যে ভালোভাবে শেখে নাই, যে ভালোভাবে বুঝতে চেষ্টা করে নাই, সে কি এই ব্যাপারগুলো তোমাকে কখনো সাজেস্ট করতে পারবে, তোমাকে পরামর্শ দিতে পারবে? তুমি কি তোমার যদি এই ব্যাপারগুলো তুমি একটু ভালোভাবে মনে রাখো, যদি মনে করো তুমি যদি এগুলোকে এড়ায় যাও, তুমি যদি মনে করো যে ভাই এটা একটা বার্ডেন, আমি পড়তে চাই না, তাহলে কি এই যে তুমি তোমার ফ্যামিলি মেম্বারকে তুমি এই পরামর্শটা দিতে পারবা যে তোমার হয়তো তোমার ডেঙ্গু হয়েছে, তুমি একটু NS1 অ্যান্টিজেন টেস্ট করাও? তুমি বলতে পারবা? মনে পারবা না, তাই না? এই যে একটা জিনিস শিখতেছো, এই জ্ঞানটা তোমার কিন্তু মানব জীবনে কাজে লাগবে। এই জিনিসটা দিয়ে তুমি কিন্তু একজনকে হেল্প করতে পারবা, তোমার জীবনে কিন্তু অনেকটা কাজে লাগবে। আসো, অনেক গল্প হইলো। দেখো এখানে অনেক কথাবার্তা বলছে যে প্রথমে দেখো আমাদের যে লোহিত রক্তকণিকা সেটাকে আক্রমণ করতেছে কে? এক্সোইটোসাইটিক সাইটোগ্নির মাইক্রো মেটাকিপ্টোম্যারাজয়েড। তারপর কি হলো, খাওয়া দাওয়া করলো, মানে তোমার একটু রেস্ট নিচ্ছে, সেটাকে আমরা বলতেছি ট্রফোজয়েড, তাই না? কি বলতেছি বলো? ট্রফোজয়েড বলতেছি, তাই না? ট্রফোজয়েড বলতেছি। এই ট্রফোজয়েডটা আলটিমেটলি আমাদের লোহিত রক্তকণিকার ভিতরে জাস্ট খেয়ে দিয়ে বড় হচ্ছে। তারপর কি হলো, একটা ছিদ্র টাইপ তৈরি হলো, সেটা আমাদের একটা রিংয়ের মতো দেখতে, সেটাকে আমরা বলছে সিগনেট রিং। তারপরে সেই যে আমাদের ট্রফোজয়েডটি সেটা আকৃতিটা একটু অ্যাবনর্মাল হয়ে গেল, সেটাকে বলছে আমরা অ্যামিবয়েড ট্রফোজয়েড। এবং পরবর্তীতে গিয়ে এই যে তোমার বংশবৃদ্ধি করলো, তাই না? যে তোমার নিউক্লিয়াস যেটা সেটা আগে ছিল একটা, এখন অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করলো এবং কেন্দ্রে কিন্তু একটা বর্জ্য পদার্থ তৈরি হয়েছে, যেটাকে বলতেছি হিমোজয়েন। এবং তারপর কি হচ্ছে, সম্পত্তিগুলোকে ভাগ করে দিচ্ছে, তাই না? তারপরে দেখো এই যে প্রত্যেকটা চারদিকে কিন্তু একটা সম্পত্তিগুলো ভাগ করে দিচ্ছে। তাহলে দেখো একটু সাইটোপ্লাজমগুলো যখন দিয়ে দিলাম, তখন এই অবস্থাটাকে আমি বলছি রোজেট। তারপরে আমার যেহেতু সম্পত্তি ভাগ করা শেষ, তারা নিজের মতো করে এখন থাকা শুরু করবে, সেটা হলো আমরা কি বলছি, ম্যারোজয়েড। ম্যারোজয়েডগুলো কিন্তু আবার 2 টাইপের হতে পারে, একটা ম্যাক্রো ম্যারোজয়েড, একটা হতে পারে মাইক্রো ম্যারোজয়েড। তাহলে এখন আমরা বইয়ে চলে যাই, একটু তোমার বইগুলো একটু দেখাই দেওয়ার চেষ্টা করি। আসো দেখো একবার শুরু থেকে আমরা একটু পড়ি ট্রফোজয়েড। তাহলে দেখো কথাটা বলছে যে মাইক্রোমেটাক্রিপ্টোম্যারোজয়েডটা লোহিত রক্তকণিকার ভিতরে প্রবেশ করছে, সেটাকে আমরা ট্রফোজয়েড বলতেছি। এটা কিন্তু অত্যন্ত ক্ষণস্থায়ী দশা, এটা আহামরি আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট যে এমন না। তারপর দেখো সিগনেট রিং। তারপর কি হবে, যে তোমার ট্রফোজয়েডের ভিতরে একটা গহ্বর তৈরি হবে। এই গহ্বরটা কি হবে, যে তোমার নিউক্লিয়াস সাইটোপ্লাজমটা একদিকে চেপে যাবে, অনেকটা দেখতে রিং এর মতো লাগবে। কিসের মতো লাগবে? রিং এর মতো লাগবে, যেটাকে আমরা বলতেছি সিগনেট রিং।
তারপর এই যে তোমার হলো যে ট্রফোজয়েড, যেটা এই ট্রফোজয়েডটা একটু অ্যামিবার মতো আকার আকৃতি ধারণ করবে, যেটাকে আমরা বলতেছি অ্যামিবয়েড ট্রফোজয়েড। অ্যামিবয়েড ট্রফোজয়েড, এই অ্যামিবয়েড ট্রফোজয়েডে কি করে জানো? ব্যাপারটা হয় কি, যে অ্যামিবয়েড ট্রফোজয়েড দশায় এই যে তোমার বিষাক্ত হিমোজয়েন তৈরি হয়। কোথা থেকে হিমোজয়েনটা তৈরি হয়? হিমোজয়েনটা তৈরি হয় হিমোগ্লোবিন ভাঙ্গার ফলে। তাহলে দেখো, হিমোগ্লোবিন যখন ভেঙে যায় তখন কিন্তু হিমোজয়েন তৈরি হয়। এই হিমোজয়েনটা একটা বর্জ্য পদার্থ। ওকে, তাহলে ব্যাপারটা একটু মনে রাখবা। একটা জিনিস খেয়াল করো, এই যে তোমার অ্যামিবয়েড ট্রফোজয়েড দশায় সাফনার্স দানা দেখা যায়। এই সাফনার্স দানা দেখে আমরা ম্যালেরিয়া রোগটা শনাক্ত করতে পারি। ব্যাপারটা কি বুঝতে পারতেছো? আমি যদি বলি যে তুমি ম্যালেরিয়া রোগটা শনাক্ত করা কি দিয়ে বলো? সাফনার্স দানা দেখে। কি দিয়ে? সাফনার্স দানা দেখে। তারপর দেখো সাইজন, ওই যে বললাম তোমার এখন খাওয়া দাওয়া শেষ হয়েছে, তুমি এখন বংশ বৃদ্ধি করবা, তাই না? তাহলে দেখো, একটা নিউক্লিয়াস বিভাজিত হয় অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করে। কতগুলো নিউক্লিয়াস তৈরি করে? চাইলে একটু মনে রাখতে পারেন, এটা 12 থেকে 24টা নিউক্লিয়াস। আমাদের যে এরিথ্রোসাইটিক সাইজোগ্নিতে এখানে কিন্তু তোমার সাইজনটা নিউক্লিয়াস সংখ্যা একটু কম, কিন্তু আমাদের যে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগ্নি এবং এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগ্নিতে ওখানে কিন্তু তোমার নিউক্লিয়াস সংখ্যা সাইজনটে অনেক অনেক ছিল। কেন বলো তো? কারণ ওখানে তো জাস্ট তার সংখ্যা বৃদ্ধি করাটা টার্গেট ছিল, তাই না? ওখানে কিন্তু সংখ্যা বৃদ্ধি করতেছে এবং সে কিন্তু প্রচুর পরিমাণ খাবারও ছিল। তার পিছনে তো একটা সাইজও ছোটো, তাই না? সেই জন্য এখানে তোমার একটু কম তৈরি হয়। তাহলে দেখো যে 12 থেকে 24টা তোমার অপত্য নিউক্লিয়াস তৈরি হলো, সেটাকে আমরা বলছি সাইজন। এবং তারপর বললাম না যে তোমার কি করবে, সম্পত্তিগুলো তাকে ভাগ করে দিবে, তার মানে সাইটোপ্লাজমটা অল্প অল্প করে দিয়ে দিবে, সেটাকে তারপর যেটা তৈরি হবে সেটাকে বলছি আমরা ম্যারোজয়েড। এই যে দেখো সাইজন্টের যে সময়, সাইজন্টের সময় যে আমার অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হলো, সবাইকে যখন একটু একটু করে যখন আমি সাইটোপ্লাজম দিয়ে দিছি, তখন যে একটা স্ট্রাকচার তৈরি হয়েছিল সেটাকে আমরা কিন্তু ফুলের মতো লাগতেছিল, তাই না? তো সেটাকে আমরা কি বলতেছি বলতো? রোজেট দশা বলতেছি, তাই না? কি বলতেছি? রোজেট দশা বলতেছি। তারপর সামনে চলে আসো। তারপর এই যে দেখো যে তোমার রোজেট দশা যেটা, সেটা তোমার ওই যে পুরো আরবিসিটা এখন ভেঙে যাবে। ভেঙে গিয়ে কি করবে? তোমার দুইটা স্ট্রাকচার তৈরি হয়, তাই না? আমাদের যে মেরোজয়েড যেটা ছিল, মেরোজয়েড কিন্তু আমার দুই রকম হতে পারে। দুই রকম কি কি হতে পারে? একটা হতে পারে ম্যাক্রোমেরোজয়েড, একটা হতে পারে মাইক্রোমেরোজয়েড। তারপরে দেখো যে লোহিত রক্তকণিকার আবরণটা ভেঙে গেল, তারপর সেইটা আবার নতুন লোহিত রক্তকণিকা আক্রমণ করবে। এবার তোমার সম্পূর্ণ হইতেই থাকবে, হইতেই থাকবে। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের ক্ষেত্রে এই পুরো সম্পন্ন হইতে 48 ঘন্টা সময় লাগে। তোমার মনে পড়ে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স যেটা ছিল, সেটার আরেকটা নাম ছিল টার্সিয়ান ম্যালেরিয়া, তাই না? টার্সিয়ান মানে কি? প্রাইমারি মানে 1, সেকেন্ডারি মানে 2, টার্সিয়ান মানে 3। তার মানে 3 নাম্বার দিনে জ্বর আসবে, তার মানে 2 দিন পর পর জ্বর আসবে, দ্যাট মিনস 48 ঘন্টা পর পর জ্বর আসবে। দেখো তো, তাহলে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হইতে কত সময় লাগে জানো? 48 ঘন্টা সময় লাগে। এখন তুমি বলতে পারো যে প্রতিটি চক্রের শেষে অনেকগুলো ম্যারোজয়েড তোমার হলো উন্মুক্ত হবে এবং জ্বর আসবে। মানুষের দেহে স্পোরোজয়েড প্রবেশের পর থেকে জ্বরের লক্ষণ প্রকাশ পাওয়া পর্যন্ত এটাকে বলা হয় সুপ্তকাল বা সুপ্তাবস্থা, ইনকিউবেশন পিরিয়ড। তারপর একটু মনে রাখো, ওকে? এখন এটা একটু জাস্ট খেয়াল রাখবা। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের ক্ষেত্রে কত সময় লাগে, তাহলে বলবো 48 ঘন্টা সময় লাগে। কত সময় লাগে? 48 ঘন্টা সময় লাগে তোমার এই পুরো একবার চক্রটা সম্পন্ন হইতে বা এরিথ্রোসাইটিক সার্জারিটা সম্পন্ন হইতে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া কেন 48 ঘন্টা পর পর জ্বর আসে? বলতে পারো না? তাহলে আমি তোমার একটা ব্যাপার বলি। দেখো, আমাদের কিন্তু এরিথ্রোসাইটিক সাইজোগ্নিতে তোমার বজ্র পদার্থ তৈরি হচ্ছিল, তাই না? আমাদের যে হিমোগ্লোবিন যেটা ভেঙে সেখানে তোমার হিমোজয়েন তৈরি হচ্ছিল, যেটা কিন্তু আমাদের একটা বর্জ্য পদার্থ। এবং পাশাপাশি যে পুরো প্রক্রিয়াটা যখন চলে তখন পাইরোজেন নামেও একটা পলিপেপটাইড তৈরি হয়। কি তৈরি হয়? পাইরোজেন। আমি বানানটা একটু লিখে দিই, তোমরা একটু মনে রাখো, হ্যাঁ? জ্বর আসার কারণটা কি, হ্যাঁ? আমি একটু নোট খাতাতে লিখে দিই আলাদা করে, তাহলে তোমার জন্য ইজি হবে। পাইরোজেন, হ্যাঁ, পাইরোজেন। হুম যে আমাদের যখন, আচ্ছা আমি একটু এরিথ্রোসাইটিক সার্জারিগুলো লিখে দিই, এরিথ্রোসাইটিক। আচ্ছা, এটা একটু লিখে নাও সুন্দর করে। যে দেখো, আমি যদি এখন বলি যে আমাদের জ্বর আসার পুরো প্রক্রিয়াটা আমি একটু জাস্ট হলো তোমাকে ডিসক্রাইব করি, হ্যাঁ? পুরো প্রক্রিয়াটা একটু দেখো। আমাদের জ্বর কিন্তু হেপাটিক সাইজোগ্নিতে আসে না। কেন আসে না জানো? এর কারণে এখন ডিসক্রাইব করবো। দেখো, মনে করো তোমার এক্সোক্রিস্টাইটিক সাইজোগ্নি কমপ্লিট হয়ে গেল, তোমার মাইক্রো মেটাকিপ্টোম্যারোজয়েড তোমার লোহিত রক্তকণিকাকে আক্রমণ করো, তাই না? আক্রমণ করার পরে কি হচ্ছে বলতো? আগে গিয়ে একটু রেস্ট নিচ্ছে, তার মানে ট্রফোজয়েড হয়েছে। ট্রফোজয়েড হওয়ার পরে কি হয়েছে? একটা ছিদ্র তৈরি হয়েছে, সিগনেট রিং যেটাকে বলতেছি। তারপর কি হয়েছে? ওটার আকার আকৃতিটা একটু নষ্ট হয়ে গেছে, অ্যামিবয়েড ট্রফোজয়েড হয়েছে, তাই না? অ্যামিবয়েড ট্রফোজয়েড দশায় কিন্তু আমরা সাফনাস দানা দেখতে পাইছি, ওখানে কিন্তু হেমোজয়েন তৈরি হচ্ছিল এবং কিছু পলিপেপটাইড মানে তোমার পাইরোজেন নামে কিছু পলিপেপটাইডও তৈরি হয়, বুঝছো? পাইরোজেন নামে একটা পলিপেপটাইড তৈরি হয়। কি তৈরি হয়? পাইরোজেন নামে একটা পলিপেপটাইড তৈরি হয়। কি তৈরি হয়? পলিপেপটাইড তৈরি হয়।
এই পলিপেপটাইডটা আমাদের মাথার হাইপোথ্যালামাসকে উদ্দীপ্ত করে, বুঝছো? হাইপোথ্যালামাসকে উদ্দীপ্ত করে এবং আমাদের টেম্পারেচারটাকে বাড়ায় দেয়। ওকে, টেম্পারেচারটাকে বাড়ায় দেয় এবং জ্বর আসে আমাদের। এখন তুমি বলতে পারো ভাইয়া এই যে বজ্রবর্ষ যেটা তৈরি হলো পাইরোজেন, এটা তো আমাদের হেপাটিক সাইজগ্নিতে তৈরি হতে পারতো। কিন্তু ব্যাপারটা হলো হেপাটিক সাইজগ্নিতে তোমার এই বজ্রবর্ষটা তৈরি হয় না, বুঝছো? আমাদের এই হেপাটিক সাইজগ্নিটা আমাদের কোনো যেহেতু পাইরোজেন তৈরি করতে পারতেছে না, সেজন্য জ্বরটা কিন্তু ওখানে তৈরি হয় না। তো জ্বরটা হয় কোথায়? এই এক্সোসাইটিক সাইজগ্নিতে। তার মানে পুরো একটা করে সাইকেল ফর্ম করবে, পাইরোজেন তৈরি হবে এবং জ্বর আসবে, তাই তো? তাহলে পুরো একটা চক্র সম্পন্ন করতে, হ্যাঁ, পুরো একটা চক্র সম্পন্ন করতে যদি 48 ঘন্টা সময় লাগে, তাহলে 48 ঘন্টা পর পর পাইরোজেন তৈরি হবে, 48 ঘন্টা পর পর জ্বর আসবে। ব্যাপারটা বুঝতে পারতেছো? আর ওই যে আমি বলছিলাম না প্লাজমোডিয়াম ম্যালেরিয়া যেটা, সেটা কিন্তু 72 ঘন্টা পর পর জ্বর আসে। তার মানে কি প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার ক্ষেত্রে এইথোসাইটিক সাইজোক্রিনটা কমপ্লিট করতে আর 72 ঘন্টা সময় লাগে, 72 ঘন্টা পর পর পাইরোজেন তৈরি হয়, 72 ঘন্টা পর পর জ্বর আসে। ব্যাপারটা বুঝতে পারছো? কেন তোমার 48 ঘন্টা পর পর জ্বর আসতেছে আর কেন 72 ঘন্টা পর পর জ্বর আসতেছে? আই থিঙ্ক এই ব্যাপারটা তো তোমাদের ক্লিয়ার করতে পারছি। আসো তাহলে দেখো, এই যে তোমার মেরোজয়েড তৈরি হলো না, আমার তো এখন মেরোজয়েড তৈরি হলো। আমি বলছিলাম মেরোজয়েড আমাদের কয় টাইপের বলো তো? আমাদের মেরোজয়েডগুলো কিন্তু 2 টাইপের। আমি একটু লিখেও দেই, তোমার একটু তাহলে তোমার জন্য ইজি হবে। মেরোজয়েডগুলো কিন্তু আমাদের 2 টাইপের, তাই না? মেরোজয়েড কয় টাইপের? 2 টাইপের, তাই না? একটা তোমার ম্যাক্রো আর একটা কি মাইক্রো। ম্যাক্রো একটা কি মাইক্রো। তাহলে এবারটা একটু মনে রাখার চেষ্টা করবা। তাহলে যেটা বলতেছিলাম যে আমাদের হলো মেরোজয়েডটা কয় টাইপের হতে পারে? ম্যাক্রো মেরোজয়েড হতে পারে, আর এটা কি হতে পারে বলো? মাইক্রো মেরোজয়েড হতে পারে। এখন আমাদের কিন্তু এইথোসাইটিক সাইজগ্নি শেষ। এইথোসাইটিক সাইজগ্নি শেষে আমাদের কি কি তৈরি হলো দেখো তো? এইথোসাইটিক সাইজগ্নি শেষে তুমি যদি একটু চিত্রটা খেয়াল করো, চিত্রটা খেয়াল করে তুমি বুঝতে পারবা যে আমাদের রোজের পর মেরোজয়েড হয়ে আমাদের কিন্তু পুরোটা ভেঙে গেছে। তার মানে অনেকগুলো মেরোজয়েড তৈরি হলো, তাই না? অনেকগুলো তো মেরোজয়েড তৈরি হইলই, হ্যাঁ। তাহলে দেখো এই গ্যামিওসাইট গঠনের প্রক্রিয়াটাতে চলে আসো। এইটোসাইটিক সাইজোক্রিতে কিছু সংখ্যক মেরোজয়েড ট্রফোজয়েড সাইজন্টে পরিণত না হয়ে, দেখো এইটোসাইটিক সাইজোক্রিতে কিছু সংখ্যক মেরোজয়েড এবং এই যে তোমার মেরোজয়েডটা ট্রফোজয়েড এবং সাইজন্টে পরিণত না হয়ে, এই যে মেরোজয়েড যেটা ছিল সেই মেরোজয়েডটা ট্রফোজয়েড সাইজন্টে পরিণত না হয়ে গ্যামেট ফর্ম করে। কি ফর্ম করে? গ্যামেট ফর্ম করে। এখন এই গ্যামেটগুলো আবার 2 রকম হতে পারে, একটা বড় টাইপের গ্যামেট, একটা হতে পারে ছোট টাইপের গ্যামেট, ঠিক আছে? যেটা আমরা বলতেছিলাম যে তোমার হলো একটা ম্যাক্রোমেরোজয়েড, একটা হলো মাইক্রোমেরোজয়েড। মূল কথা একটা বড় টাইপের, একটা ছোট টাইপের। যেটা বড়টা কি করে জানো? বড়টা তৈরি করে তোমার স্ত্রী গ্যামেটোসাইট, আর যেটা ছোট টাইপের সেটা তৈরি করে পুং গ্যামেটোসাইট। তাহলে ব্যাপারটা কি তোমাদের বোঝাতে পারছি? এখানকার এই যে দেখতেছো না যে আকার আকৃতি, এগুলো পড়তে যাবে না, এগুলো আসলে আমাদের জন্য খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের বড় যেটা সেটাকে বলা হয় পুং গ্যামেটোসাইট এবং যেটা ছোট সেটাকে বলতেছি আমরা স্ত্রী গ্যামেটোসাইট। তাহলে দেখো এটার ক্ষেত্রে অনেক আকার আকৃতি বলছে, এই আকার আকৃতিগুলো আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, চাইলে স্কিপ করতে পারো। এটা পরিণত গ্যামেটোসাইট হইতে মোটামুটি 96 ঘন্টা সময় লাগে, এই ব্যাপারটা একটু মনে রাখার চেষ্টা করবা। এখন এই যে আমি পুরোটা আরেকবার একটু বলি, তোমার পুরো এইচোসাইটিক সাইজগ্নি শেষ, তোমার কি হচ্ছে বলো তো? মেরোজয়েডটা। এই মেরোজয়েডটা তোমার সব সময় যে আবার ট্রোফোজয়েড তৈরি করবে ব্যাপারটা আসলে ওইদিকে নাও যেতে পারে। মূল কথা আমরা কি জানি বলো তো? একটা এইটোসাইটিক সাইজগ্নি শেষ হলো, যেই জিনিসগুলো তৈরি হচ্ছে সেটা গিয়ে আবার নতুন করে আরেকটা আরবিসিকে ধ্বংস করবে, তাই না? এখন মনে করো সাপোজ নতুন একটা আরবিসিকে তো ধ্বংস করবে, কিছু কিছু যাবে আরবিসিকে ধ্বংস করতে। সবাই কি আরবিসিকে ধ্বংস করতে যাবে? আমার তো বংশ পরম্পরাও তো মেনটেন করতে হবে, তাই না? তাহলে বংশ পরম্পরা যখন মেনটেন করতে যাবো, তার মানে আমার গ্যামেট তৈরি করে রেখে যেতে হবে, বংশধর তৈরি করে রেখে যেতে হবে, তাই না? তাহলে দেখো এই যে এখানে যে ব্যাপারটা বলছে যে কিছু কিছু এখন তো রোজের অবস্থাটা ভেঙে গিয়ে মেরোজয়েড তৈরি হলো, তাই না? রোজের অবস্থা কি হচ্ছিল বলো তো? অনেকটা সাইজন তৈরি হয়েছিল এবং আমি কিছু করে সাইটোপ্লাজম তাদেরকে ভাগ করে দিছি বা সম্পত্তি বন্টন করে দিছি। সম্পত্তি বন্টন করে দেওয়ার পর যে মেরোজয়েডগুলো তৈরি হলো সেটা পরবর্তীতে মানে আরেকটা আরবিসিকে আক্রমণ করতে না যেয়ে ওইটার ভিতরে থেকে যায় এবং গ্যামিট তৈরি করে। গ্যামিটটা আবার কয় রকম হতে পারে? 2 রকম হতে পারে, একটা শুক্রাণু, একটা ডিম্বাণু। মানে মূল কথা কি, গ্যামিট হতে পারে একটা বড়, একটা ম্যাক্রো, একটা মাইক্রো। ম্যাক্রো যেটা সেটা তৈরি করবে তোমার স্ত্রী গ্যামেটোসাইট, আর যেটা মাইক্রো সেটা কি তৈরি করবে? সেটা তৈরি করবে তোমার কি? তোমার পুং গ্যামেটোসাইট। ওকে, তাহলে দেখো ওই কথাই বলছে। তার মানে কি, এখন তুমি এরিথ্রোসাইটিক সাইজগ্নি তুমি শেষ করে ফেললা। তার মানে এরিথ্রোসাইটিক সাইজগ্নি শেষে আউটকামটা কি একটু তুমি খেয়াল করো তো, নিজেকে জিজ্ঞাসা করো ভাই এরিথ্রোসাইটিক সাইজগ্নি শেষে আমার আউটকামটা হইলো কিছু কিছু আছে যারা নতুন একটা আরবিসিকে ধ্বংস করতে যাবে এবং আরেকদিকে আমার কিছু গ্যামিটোসাইট তৈরি হয়েছে, পুং গ্যামিটোসাইট এবং এবং তোমার হলো স্ত্রী গ্যামিটোসাইট তৈরি হয়েছে। এগুলা পরবর্তী যখন একটা মশা কামড়াচ্ছে তখন কিন্তু ওই মশার ভিতরে চলে যাচ্ছে। এইটা আমি একটু পরে তোমাকে ডিসক্রাইব করবো, একটু খেয়াল করো।
এখন আমি যদি পার্থক্যটা একটু দেখাই তোমাকে, পার্থক্যটা দেখলে তুমি হয়তো বুঝতে পারবা। হেপাটিক সাইজগ্নি, এটা হলো তোমার এইচোসাইটিক সাইজগ্নি। হেপাটিক সাইজগ্নিটা কোথায় সম্পন্ন হয় বলো তো? হেপাটিক সাইজগ্নিটা সম্পন্ন হয় তোমার যকৃতে, এবং এইচোসাইটিক সাইজগ্নিটা হয় তোমার লোহিত কণিকায়। এবং হেপাটিক সাইজগ্নিতে আমাদের কি কি থাকে বলো তো? ক্রিপ্টোজয়েড, ক্রিপ্টোমেরোজয়েড এবং মেটাক্রিপ্টোমেরোজয়েড, তাই না? কারণ কি ক্রিপ্টোজয়েড প্রথমে যখন মনে করো যে খাবার দাবার খাওয়ার পর যেটা হয়েছিল সেটা কি বলছিলাম? ক্রিপ্টোজয়েড, মানে ক্রিপ্টোজয়েড, তারপর ক্রিপ্টোমেরোজয়েডে পাইছিলাম, তাই না? ক্রিপ্টোমেরোজয়েডে পাইছিলাম। তোমার মনে করো সাপোজ প্রথম প্রবেশ করলো, খাওয়া দাওয়া করলো, একটু মানে রেস্ট করতেছে, ওটাকে বলছে ক্রিপ্টোমেরোজয়েড। তারপরে তোমার সাইজন তো আমরা সবগুলোতেই পেয়েছিলাম অ্যাকচুয়ালি। এবং দেখবা যে তোমার যখন এক্সোএটোসাইটিক সাইজগ্নিতে ঢুকছিলা, যখন তোমার সেকেন্ড টাইম আক্রমণ করছে, সেকেন্ড টাইম বলেই আমরা মেটা লাগাই দিই, তাই না? তো মেটাক্রিপ্টোমেরোজয়েড, মেটাক্রিপ্টোমেরোজয়েড আবার দুই টাইপের ছিল, মাইক্রো আর ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। আর এইটোসাইটিক সাইজগ্নিতে যখন একটা মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড মানে এক্সোএটোসাইটিক সাইজগ্নি লাস্ট যে প্রোডাক্ট মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, যখন এইটোসাইটিক সাইজগ্নিকে তোমাকে আক্রমণ করতেছে, তখন কিন্তু ট্রফোজয়েড তৈরি হলো, সিগনেট রিং তৈরি হলো, এবং সাইজন, মেরোজয়েড এইসবগুলো তৈরি হলো। তাহলে তোমাকে কোশ্চিন করবে এইভাবে যে আমার সাফনার দানা দেখা যায় কোথায়, অ্যামিবয়েড ট্রফোজয়েড দশা দেখা যায় কোথায়, তারপর তোমার হিমোজয়েন তৈরি হয় কোথায়, সাফনাস জট দেখা যায় কোথায়, মেরোজয়েড রোজের দশা দেখা যায় কোথায়, সব কটাই এইটোসাইটিক সাইজগ্নিতে। তোমাকে এই টাইপের কিছু একটা কোশ্চেন করছে, তুমি অ্যান্সার করতে পারতেছো না, এইটোসাইটিক সাইজগ্নি দেখা দাও, ইন মোস্ট অফ দি কেসেস অ্যান্সার তোমার সঠিক হবে। বুঝতে পারছো? তারপর দেখো যে এখানে কি হিমোজয়েন তৈরি হয়? হিমোজয়েন কিন্তু তৈরি হয় না, হিমোজয়েন তৈরি হয় হিমোগ্লোবিন থেকে, মানে আরবিসিকে আক্রমণ করলেই কেবল হিমোজয়েন তৈরি হইতে পারবে। তারপরে হিমোজয়েন তৈরি হয় কোথায়? এখানে। তারপর দেখো এখানে কি জ্বর হয়? জ্বর কিন্তু এখানে হয় না। জ্বর হয় কোথায় বলতো? জ্বর হয় এইটোসাইটিক সাইজগ্নিতে। কেন? কারণ আমি বলছিলাম যে আমাদের কিন্তু পাইরোজেন তৈরি হয়, সেটা কিন্তু আমার হাইপোথ্যালামাসকে উদ্দীপ্ত করে এবং টেম্পারেচারটা বাড়ায় দেয়। তাহলে জ্বর কিন্তু আমার এখানেই হচ্ছে। কোন দশায়? তাহলে বলবা এইটোসাইটিক সাইজগ্নিতে। তারপর দেখো এখানে তোমার সাফনাস দানা দেখা যাবে? সাফনাস দানা দেখা যায় না, এইটোসাইটিক সাইজগ্নিতে দেখা যায়। এখানে কিন্তু জ্বর হয় না, এখানে জ্বর হয়। ওকে। তারপর দেখো সুপ্তাবস্থা চলে আসো। সুপ্তাবস্থা কিন্তু তোমাদের অলরেডি পড়াই ফেলছি। সুপ্তাবস্থার মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম 8 থেকে 15 দিন, এটা তোমার 11 থেকে 16 দিন, প্লাজমোডিয়াম ভাইভেক্স হলো তোমার 12 থেকে 20 দিন, এবং প্লাজমোডিয়াম ম্যালেরিয়া হলো 18 থেকে 40 দিন। এখন যদি বলি যে সুপ্তাবস্থা জিনিসটা কি, সাপোজ মনে করো যে মানুষের পরজীবী প্রবেশের পর থেকে রোগের লক্ষণ প্রকাশ হওয়ার পূর্ব সময় পর্যন্ত যেটা, সেটাকে বলছি আমরা সুপ্তিকাল। মনে করো তোমাকে কামড়াইছে, তোমার কি সাথে সাথে জ্বর আসবে? সাথে সাথে জ্বর আসবে না। বুঝতে পারছো? আমাদের হেপাটিক সাইজগ্নি সম্পূর্ণ হইতেই লাগে মানে তোমার 8 থেকে 10 দিন। হেপাটিক সাইজগ্নিতে যাবে, তোমার জ্বর আসবে, রোগ লক্ষণ প্রকাশ পাবে, আর এই যে পুরো সময়টা লাগতেছে না, এই পুরো যে সময়টা লাগতেছে সেটাই কিন্তু আমাদের তোমার সুপ্তিকাল। সাধারণত হয় কি যে আমাদের প্লাজমোডিয়াম যে ম্যালেরিয়া যেটা, সেটা কিন্তু আমাদের সময়টা সবচেয়ে বেশি লাগে, 5x 12 থেকে 20 দিন, প্লাজমোডিয়াম অভালিতে আমাদের 11 থেকে 16 দিন, এখানে 8 থেকে 15 দিন। ওকে। আচ্ছা ওকে, এখন দেখবো আমরা মশকের দেহে জীবনচক্র। এইটার আগে আমরা ওই যে আগের যে চিত্র যেটা ছিল সেটা আবার একটু দেখে আসি। কারণ তোমাদের মনে হতে পারে ভাইয়া এতবার ওই এক চিত্র দেখার কি দরকার? ব্যাপারটা দরকার আছে, বুঝছো? কারণ এই একটা চিত্রই তোমার ডিফাইন করবে তুমি পরে যে স্টেপগুলো কত ভালোভাবে বুঝতে পারবা। আসো আমরা একটু চিত্রটা আগে দেখে নেই। দেখো আমাদের পুরো যে প্রসেসটা, প্রথমে কিন্তু আমাদের আমাদের যে এক্সোইটোসাইটিক সাইজগ্নির যে আমাদের মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড ছিল, মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েডটা কি হয়েছিল, আমাদের কিন্তু এই আরবিসিকে আক্রমণ করছিল। তারপর আমাদের একটা ট্রফোজয়েড একটা দশা তৈরি হয়েছিল, তারপরে আমাদের সিগনেট রিং তৈরি হয়েছে, তারপর অ্যামিবয়েড ট্রফোজয়েড পরিণত হয়েছে, তারপর এখানে কিন্তু সাইজান্ট হয়েছে, তারপর রোজেট হয়েছে, তারপর কিন্তু মেরোজয়েড হয়েছে। এই মেরোজয়েডগুলো না আবার এই যে মেরোজয়েডগুলো যে বের হচ্ছে, এই মেরোজয়েডগুলো কিন্তু আবার গিয়ে লোহিত রক্তকণিকাকে আবার আক্রমণ করে, বুঝছো? প্রথমবার, হ্যাঁ, সাপোজ মনে করো যে কেবল আমার মনে করো যে এই লাইফে ফার্স্ট টাইম আমাকে তোমার একটা ম্যালেরিয়া আক্রান্ত বা প্লাজমোডিয়াম দিয়ে সংক্রমিত একটা আমার অ্যানোফিলিস মশকি আমাকে কামড়াইছে। সেই মশকিটা যে কামড়াইলো সেটার ফলে যে আমাদের স্পোরোজয়েড যেটা, সেটা আমার যকৃতকে ভাঙলো, দুইবার আক্রমণ করলো। এক্সোএটোসাইটিক সাইজগ্নির মাধ্যমে যে আমাদের যে মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড তৈরি হইলো, সেটা আরবিসিকে আক্রমণ করলো। হ্যাঁ, পরের স্টেপে গিয়ে, হ্যাঁ, এই যে তোমার আবার মনে করো সাপোজ আমার কিন্তু প্রথম মনে করো সাপোজ কিছু পরিমাণ আমার কি আসলো, মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড আসলো, যেটা কিন্তু আমার আরবিসিকে আক্রমণ করছে। পুরো এইটোসাইটিক সাইজগ্নি শেষ করে গিয়ে আলটিমেটলি কিন্তু আবার মেরোজয়েড তৈরি হয়েছে। পরের সাপোজ মনে করো একবারে জীবনের, সাপোজ তোমাকে জীবনে কখনো ম্যালেরিয়া হয় নাই, প্রথম তোমার বডিতে স্পোরোজয়েড মানে তোমাকে প্রবেশ করছে, প্রথমবারকে যে মানে তোমার আরবিসিকে আক্রমণ করতেছে, সেটা কিন্তু তোমার
এক্সো এরিথ্রোসাইটিক প্রক্রিয়ায় শেষে উৎপন্ন হওয়া মাইক্রো মেটাক্রিপ্টোম্যানোজয়েড কিন্তু তোমার আরবিসিকে আক্রমণ করতেছে। মানে প্রথম যে আরবিসিকে আক্রমণ করতেছে সেই আক্রমণটা কে করতেছে? এক্সো এরিথ্রোসাইটিক সাইজগ্নিতে শেষ হয়ে যাওয়া মাইক্রো মেটাক্রিপ্টোম্যানোজয়েড করতেছে। কিন্তু সেকেন্ড স্টেজে যে আরবিসিকে আক্রমণ করতেছে সেটা কে করতেছে জানো? আগের আমাদের এই যে এক্সোইটোসাইটিক সাইজগ্নির যে মাইক্রোমেটাক্রিপ্টোম্যানোজয়েড এও করতেছে, এই যে তোমার প্রথম যে তোমার এইচোসাইটিক সাইজগ্নির ফলে যে তোমার মেরোজয়েড তৈরি হলো সেও কিন্তু আর পরের আরবিসিটা গিয়ে আক্রমণ করতেছে। মনে হতে পারে হ্যাঁ এত 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 তো ভিতরে চিন্তা করি নাই। দেখো একটু সহজ করে চিন্তা করো। আমি তোমাকে একটু নোট খাতায় নিয়ে যাই, নোট খাতায় নিয়ে গেলে হয়তো আরো ভালো ধরতে পারবা। সাপোজ মনে করো যে আমার প্রথমে একটা স্পোরোজয়েড ভিতরে প্রবেশ করলো। সাপোজ মনে করো একটা স্পোরোজয়েডে প্রবেশ করলো কোথায়? এটা আমাদের যকৃতের ভিতরে প্রবেশ করলো, তাই না? যকৃতের ভিতরে প্রবেশ করলো, প্রথমবার যকৃতকে আক্রমণ করলো। তারপর কি হইলো বলো তো? এখানে আমরা কিন্তু ক্রিপ্টোম্যানোজয়েড তৈরি হয়, তাই না? ক্রিপ্টোম্যানোজয়েড হয় যদি যকৃতকে প্রথমবার আক্রমণ করে, যেটাকে আমরা বলি হলো প্রি এইথ্রোসাইটিক। আবার আক্রমণ করবে সেকেন্ডবার, দ্বিতীয়বার, যেটাকে আমরা বলি কি এক্সো এরিথ্রোসাইটিক, তাই না? এক্সো এরিথ্রোসাইটিক। তারপর এখানে আমাদের কি তৈরি হয় বলতো? আমাদের তৈরি হয় মেটাক্রিপ্টোম্যানোজয়েড। তার মধ্যে আমাদের মাইক্রো মেটাক্রিপ্টোম্যানোজয়েড যেটা, সেটা কিন্তু আমাদের আরবিসিকে আক্রমণ করে, তাই না? আরবিসিকে আক্রমণ করে, এরিথ্রোসাইটিক সাইজগ্নি করে, তাই তো? এরিথ্রোসাইটিক সাইজগ্নি করে। এখন আমাকে একটা জিনিস বলো যে এই যে এরিথ্রোসাইটিক সাইজগ্নিতে একবার লাস্ট স্টেজে কি কি উৎপন্ন হয় বলো তো? মেরোজয়েড উৎপন্ন হচ্ছে, তাই না? মেরোজয়েড উৎপন্ন হচ্ছে। এই মেরোজয়েডটা আবার আরবিসিকে আক্রমণ করে। বুঝতে পারছো? তাহলে এই যে প্রতিবার, সাপোজ মনে করো যে এই যে প্রতিবার তোমার কিন্তু আমার যকৃতকে ভাঙতেছে, যকৃতের ভাঙন ওদিকে চলতেছে কন্টিনিউয়াসলি, কিন্তু আমার আরবিসির ভাঙনও চলতেছে। তার মানে কি যকৃত থেকে কন্টিনিউয়াসলি মাইক্রোমেটাক্রিপ্টোম্যানোজয়েড আসে আরবিসিকে ভাঙতেছে, এবং এইখানকার যে যে আমাদের যে এরিথ্রোসাইটিক সাইজগ্নিতে যে মেরোজয়েড তৈরি হয়েছে সেও কিন্তু আমার আরবিসিকে আক্রমণ করতেছে। তাহলে একবারে ফার্স্ট টাইম সাপোজ মনে করো আমার এখন শুধুমাত্র আমাদের যে যকৃতের কোষ আক্রান্ত হয়েছে, জাস্ট যকৃতের কোষ আক্রান্ত হয়েছে, তখন কিন্তু আমার আরবিসি এখনো আক্রান্ত হয় নাই। এইরকম কেসে যকৃতর যে এক্সো এরিথ্রোসাইটিক সাইজগ্নিতে মাইক্রোমেটাক্রিপ্টোম্যানোজয়েড সে কিন্তু এই আরবিসিকে আক্রমণ করছে। কিন্তু মনে করো এই যে একবার এই যে আরবিসি আক্রমিত হয়ে গেল, আরবিসিকে আক্রমণ হওয়ার পরে সেখানে তোমার এরিথ্রোসাইটিক সাইজগ্নি হবে না? এরিথ্রোসাইটিক সাইজগ্নি হবে, তাই তো? এরিথ্রোসাইটিক সাইজগ্নিতে আমার কি তৈরি হয় বলো তো? এরিথ্রোসাইটিক সাইজগ্নিতে আমাদের মেরোজয়েড তৈরি হয়। এখন পরের বার যে তোমার আরবিসিকে আক্রমণ করবে, এই আরবিসিতে মেরোজয়েড আক্রমণ করবে, এই মাইক্রোগ্যামেটোসাইটও বা মাইক্রো মেটাক্রিপ্টোম্যানোজয়েডও আমার কিন্তু আক্রমণ করবে। তাহলে ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে প্রথমবার যখন তোমার খালি কেবল যকৃত কোষ আক্রমিত হয়েছে তখন কিন্তু আরবিসি এখন আক্রমিত হয় নাই। এইরকম কেসের ক্ষেত্রে কিন্তু ওই যে আমাদের এক্সোইটোসাইটিক সাইজগ্নির লাস্ট স্টেজের যে মাইক্রোমেটাক্রিপ্টোম্যানোজয়েড সেই সর্বপ্রথম আরবিসির আক্রমণটা কি দিয়ে হচ্ছে? সর্বপ্রথম আরবিসির আক্রমণটা হচ্ছে তোমার এক্সোইটোসাইটিক সাইজগ্নির মাইক্রোমেটাক্রিপ্টোম্যানোজয়েডে। কিন্তু তারপরের যে আরবিসিগুলো যে আক্রমিত হচ্ছে সেগুলো কি দিয়ে হচ্ছে? সেগুলো কিন্তু তোমার ওই যে কিন্তু তোমার হেপাটিক সাইজগ্নি কিন্তু চলতেই আছে, প্রি-এইচোসাইটিক এক্সোইটোসাইটিক চলতেই আছে। ওইখানকার মাইক্রোমেটাক্রিপ্টোম্যানোজয়েড আক্রমণ করতে সার্ভিসকে, এবং এইচোসাইটিক সাইজগ্নির যে আমাদের মেরোজয়েড আছে সেও কিন্তু তোমার আরবিসিকে আক্রমণ করে আসতে আসে। ব্যাপারটা বুঝতে পারতেছো কতটা জটিল না ব্যাপার সেবার? সেই জন্য এই চ্যাপ্টার অনেক অনেক কনসেপ্ট আছে যেটা তোমাদের বুঝে পড়তে হবে। এই ব্যাপারগুলো না মানে সময় নিয়ে পড়াইতে হয়, বুঝায় পড়াইতে হয়। যখন তুমি বুঝতে পারবা, জানতে শিখবা, তখন তোমার জন্য ব্যাপারটা অনেক ইজি হবে। ওকে, চলো তারপরে একটু বই চলে যাই আবার। তাহলে এখন দেখো, তাহলে এই যে বললাম যে তোমার এখান থেকে মেরোজয়েড তৈরি হলো, তাই না? কি তৈরি হলো বলো? মেরোজয়েড তৈরি হলো। এই মেরোজয়েডটা, হ্যাঁ, এই মেরোজয়েডের কিছু মেরোজয়েড আবার নতুন করে তোমার একটা আরবিসিকে আক্রমণ করবে, সেখানে ট্রফোজয়েড যা যা হওয়া দরকার তাই হবে। আবার এই কিছু যে মেরোজয়েডগুলো আছে সেগুলো তোমার আবার আক্রমণ না হয়ে বা আক্রমণে অংশ না নিয়ে সে একটু মডিফাই হয়ে তোমার কি করবে? গ্যামেটোসাইট তৈরি করবে, যেটা বলতেছে ম্যাক্রোগ্যামেটোসাইট। আর এটা হলো তোমার মানে মাইক্রোগ্যামেটোসাইট। একটা ম্যাক্রোগ্যামেটোসাইট, এটা মাইক্রোগ্যামেটোসাইট। মাইক্রোগ্যামেটোসাইট যেটা সেটা তোমার হলো পুং গ্যামেটোসাইট হিসেবে কাজ করবে। ম্যাক্রোগ্যামেটোসাইট সেটা কিন্তু তোমার স্টেগ্যামেটোসাইট তৈরি হবে। হ্যাঁ, এইখানে যে গ্যামেটোসাইটগুলো যে তৈরি হইলো, এই যে এই স্টেজে যে আমি গ্যামেটোসাইটগুলো তৈরি করলাম,
সেইখান থেকেই আমার পরবর্তীতে মশকের দেহের যে জীবনচক্র যেটা সেটা শুরু হবে। বুঝতে পারছো? তাহলে তুমি সাপোজ মনে করো ব্যাপারটা আমি তোমাকে আরেকটু বোঝানোর চেষ্টা করি। দেখো যে তোমাকে আজকে একটা মশা কামড়ালো, আজকে মনে করো আমি সবকিছু 1 তারিখ থেকে কাউন্ট করি, হ্যাঁ 1 তারিখ থেকে কাউন্ট করি। সাপোজ মনে করো আজকে 1 তারিখ, তোমাকে মশাটা কামড়াইলো, তাই তো? মশা কামড়াইলো, তোমাকে মশা কামড়াইলো। তোমার মনে করো সাপোজ 7 থেকে 10 দিন বা 7 থেকে 8 দিন পরে গিয়ে তোমার কিন্তু 7 থেকে 8 দিন গেল, মনে করো 7 থেকে 8 দিন গেল, তোমার কিন্তু প্রি এরিথ্রোসাইটিক সাইজগ্নি এক্সো এরিথ্রোসাইটিক সাইজগ্নি শেষ, তাই না? তার মানে কি 7 থেকে 8 দিন গেলে তোমার প্রি আর এক্সো এক্সো শেষ, তাই না? প্রি আর এক্সো শেষ। তাহলে তোমার 1 তারিখে কামড়াইছে তোমাকে, তাহলে তোমার 7 থেকে 8 দিন পরে মনে করো সাপোজ, মনে করো 7 থেকে 8 দিন, আমি মনে করি সাপোজ 10 দিন পরে গিয়ে তোমার 10 দিন পরে গিয়ে তোমার প্রি আর এক্সো এরিথ্রোসাইটিক সাইজগ্নিটা শেষ। তাহলে প্রি আর এক্সো এরিথ্রোসাইটিক সাইজগ্নি যেহেতু শেষ, তার মানে এই যে এক্সো এরিথ্রোসাইটিক সাইজগ্নির যে মাইক্রোমেটাক্রিপ্টোমেরাজয়েড তৈরি হলো সেটা কয় তারিখে তৈরি হলো বলো তো? 10 তারিখে তৈরি হলো, তাই না? কয় তারিখে তৈরি হলো? 10 তারিখে তৈরি হলো। তাহলে 10 তারিখে গিয়ে সে কিন্তু আরবিসিকে আক্রমণ করতে পারবে, তাই না? আরবিসিকে আক্রমণ করতে পারবে, তাই তো? তাহলে একটা জিনিস একটু খেয়াল করো, তাহলে আমি কিন্তু 10 তারিখে গিয়ে আরবিসিকে আক্রমণ করতে পারলাম, তাই না? এখন আরবিসিকে যে আক্রমণ করতেছে, আমার যে এরিথ্রোসাইটিক সাইজগ্নি যে কন্টিনিউ হচ্ছে, এরিথ্রোসাইটিক সাইজগ্নি কমপ্লিট হতে কয়দিন লাগে বলো তো? অন্তত 48 ঘন্টা, বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত 48 ঘন্টা। কিন্তু যদি তোমার কোয়ার্টার ম্যালেরিয়া, যেটা আমাদের প্লাজমোডিয়াম ম্যালেরিয়া দিয়ে যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের লাগে 3 দিন বা 72 ঘন্টা। আমরা আপাতত 2 দিন কাউন্ট করি। দেখো যদি আমার আরবিসি মানে এরিথ্রোসাইটিক সাইজগ্নি শেষ হইতে আমাদের লাগবে 2 দিন, আরও 2 দিন এক্সট্রা। তার মানে কি অলরেডি 12 তারিখ চলে আসছে, তাই না? 12 তারিখ চলে আসছে। তার মানে তোমার যেহেতু 12 তারিখের মধ্যে গিয়ে তোমার যদি 1 তারিখে তোমার মশাটা কামড় দেয়, 12 তারিখে গিয়ে তোমার হেপাটিক সাইজগ্নি শেষ হয়েছে, মানে তোমার 10 তারিখে গিয়ে মনে করো সাপোজ আমরা যদি 7 থেকে 10 দিন ধরি, তাহলে 10 তারিখে গিয়ে তোমার হেপাটিক সাইজগ্নি শেষ হয়েছে, আরও 2 দিন টাইম নিয়ে তোমার এরিথ্রোসাইটিক সাইজগ্নি শেষ হয়েছে। তার মানে অ্যাকচুয়ালি 12 তারিখে গিয়ে তোমার ফুল মানে তোমার হেপাটিক সাইজগ্নিও শেষ, এরিথ্রোসাইটিক সাইজগ্নিও শেষ, তাই তো? তার মানে তোমার কিন্তু 12 তারিখে অলরেডি তোমার রক্তে হিমোজয়েন বলো, সাফনার্স ডট বলো, তারপর তোমার পাইরোজেন বলো, এইসব জিনিসপাতি কিন্তু এখন চলে আসছে। তার মানে কি তোমার ফার্স্ট জ্বরটা আসবে কবে? 12 তারিখে, তাই তো? ফার্স্ট জ্বর আসবে 12 তারিখে, 12 তারিখে ফার্স্ট জ্বর, তাই না? এখন তারপরে আবার 2 দিন পর জ্বর আসবে, তাই না? তাহলে আবার তারপর নেক্সট জ্বর আসবে কবে? 14 তারিখে, তাই তো? তাহলে ব্যাপারটা কি বুঝতে পারছো? ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে তোমার কামড়াইছে কিন্তু 1 তারিখে, তোমার জ্বর আসতেছে কবে? 12 তারিখে, তারপর জ্বর 14 তারিখে, তারপর জ্বর 16 তারিখে, তারপর জ্বর কত? 18 তারিখে। তাহলে ব্যাপারটা কি ক্লিয়ার? এখন তোমার যখন 10 তারিখে কিন্তু তোমার প্রি এরিথ্রোসাইটিক এক্সো এরিথ্রোসাইটিক সাইজগ্নি শেষ, তাই তো? প্রি এরিথ্রোসাইটিক সাইজগ্নি এক্সো এরিথ্রোসাইটিক সাইজগ্নি শেষ। তাহলে 10 তারিখে কিন্তু সে আরবিসিকে আক্রমণ করতে পারতেছে। তাহলে 12 তারিখে গিয়ে তোমার আরবিসি এরিথ্রোসাইটিক সাইজগ্নি সেটা শেষ হয়েছে, তাই না? তাহলে আমি যদি তোমাকে বলি যে আমার এরিথ্রোসাইটিক সাইজগ্নি শেষ হয়েছে কবে, তাহলে বলো 12 তারিখে গিয়ে, তাই না? 12 তারিখে গিয়ে আমাদের কিন্তু 12 তারিখে কিন্তু আমাদের এরিথ্রোসাইটিক সাইজগ্নি যেটা সেটা শেষ হয়েছে। তাহলে 12 তারিখে যে এরিথ্রোসাইটিক সাইজগ্নি শেষ হইলো, তাহলে 12 তারিখে তোমার পুং গ্যামিটোসাইট এবং স্ত্রী গ্যামিটোসাইট অলরেডি তোমার রক্তে আছে, তাই না? যেহেতু তোমার 1 তারিখে তোমাকে কামড়াইছে, তার মানে তোমার 10 দিন লাগছে, মনে করো 7 থেকে 10 দিন যেহেতু লাগে, তাহলে 10 তারিখে তোমার হেপাটিক সাইজগ্নি মানে এরিথ্রোসাইটিক সাইজগ্নি এবং এরিথ্রোসাইটিক সাইজগ্নি শেষ হয়েছে। আরও 2 দিন সময় লাগছে এরিথ্রোসাইটিক সাইজগ্নি শেষ করতে। তাহলে 12 তারিখে গিয়ে তোমার হেপাটিক সাইজগ্নির মধ্যে ওই দুটো পার্ট এবং এরিথ্রোসাইটিক সাইজগ্নির যে পার্ট সেটা পুরোপুরি শেষ হইলো। তার মানে তোমার ফার্স্ট জ্বর আসতেছে 12 তারিখে, এবং 12 তারিখে তোমার বডিতে কিন্তু পুং গ্যামিটোসাইট এবং স্ত্রী গ্যামিটোসাইট থাকতেছে। তাহলে এখন তোমাকে যে 12 তারিখে যে আবার যদি কোনো একটা মশা কামড়ায়, কোনো একটা যদি মশা কামড়ায়, তাহলে এই পুং গ্যামিটোসাইট এবং স্ত্রী গ্যামিটোসাইটটা সেই মশাতে ঢুকবে না? সেই মশাতে ঢুকবে, তাই না? তাই তো? যদি 12 তারিখের আগে কামড়াইতো, তাহলে তোমার রক্তে কি পুং গ্যামিটোসাইট স্ত্রী গ্যামিটোসাইট আছে? যদি 12 তারিখে আগে কামড়াইতো, সেই মশাটা আসলে রক্ত পাইতো, কিন্তু কোনো পুং গ্যামিটোসাইট এবং স্ত্রী গ্যামিটোসাইট কিন্তু তার বডিতে প্রবেশ করতো না। বুঝতে পারছো ব্যাপারটা কি ক্লিয়ার?
তো আমি যদি তোমাকে এখন জিজ্ঞাসা করি তোমাকে যদি 1 তারিখে মশাটা কামড়ায় তাহলে তোমার অন্তত 10 তারিখ হচ্ছে তোমার হেপাটিক সাইটোক্রিটা শেষ করতে, আরও 2 দিন সময় লাগতেছে এইটোসাইটিক সাইটোক্রিটা শেষ করতে। তাহলে একবারে 12 তারিখে গিয়ে তোমার বডিতে জ্বর আসতেছে, পাইরোজেন থাকতেছে, হিমোজয়েন থাকতেছে, সাফনার জ্বর থাকতেছে, এবং 12 তারিখে গিয়েই কিন্তু আমি তোমার বডিতে তোমার পুং গ্যামেটোসাইট এবং স্ত্রী গ্যামেটোসাইট পাচ্ছি। তাহলে 12 তারিখের আগে যদি তোমার কোনো মশা কামড়ায় সেই মশা কিন্তু তার বডিতে শুধু রক্তই পাবে, শুধু রক্তই নিতে পারবে, বা অন্য কোনো টাইপের সাপোজ মনে করো ট্রফোসাইট বা অন্য কিছু পাবে, কিন্তু কোনো পুং গ্যামেটোসাইট বা স্ত্রী গ্যামেটোসাইট পাবে না, তাই না? পাবে? পাবে না। তার মানে 12 তারিখে যদি কোনো মশা কামড়ায় তাহলে কিন্তু সে পুং গ্যামেটোসাইট এবং স্ত্রী গ্যামেটোসাইটটা তার বডিতে প্রবেশ করবে, তার আগেগুলোতে কিন্তু পাবে না। তাহলে মনে করো আমার পুং গ্যামেটোসাইট এবং স্ত্রী গ্যামেটোসাইটটা সেই মশাটার ভিতরে মানে মশকিটার ভিতরে আসলে প্রবেশ করলো। তারপরে বাকি যা যা প্রক্রিয়া হওয়া দরকার সেই প্রক্রিয়াটা হবে। সেই প্রক্রিয়া কি? গ্যামেটোগনি হবে, স্পারিংগনি হবে, বাকি যা যা হওয়া দরকার তাই হবে। এখন চলে আসো বইয়ে। এখন দেখো মশকির দেহে জীবনচক্র, মশকির দেহে জীবনচক্র। তাহলে দেখো ওই যে বললাম যে তোমার রক্ত যদি, ওই যে বললাম না আমাদের ম্যালেরিয়া আক্রান্ত কোনো মানুষের রক্ত মশকি করতে গৃহীত হলে গ্যামেটোসাইটটা তোমার ওই মশকিটার ক্রপে চলে যায়। অ্যানোফিলিস ব্যতীত অন্যান্য মশকির পরিপাকতন্ত্রের এনজাইম সেই জীবাণুগুলোকে ধ্বংস করে ফেলতে পারে, কিন্তু অ্যানোফিলিস মশকিটা ধ্বংস করতে পারে না। সেই জন্যই কিন্তু শুধুমাত্র প্যারাসাইট যেটা আমাদের যে ম্যালেরিয়ার পরজীবী যেটা, সেটা কিন্তু এই অ্যানোফিলিস মশকিতে বেঁচে থাকতে পারে, অন্য কোথাও বেঁচে থাকতে পারে না। সেই জন্যই বললাম যে যখন রক্তটা খায়, হ্যাঁ, তখন কিন্তু ওই রক্তের সাথে সব সাপোজ সেটা কি সবসময় কি আমাদের অ্যানোফিলিস মশাকেই কামড়াবে? এডিস মশা কামড়াইতে পারে না? কিউলেক্স মশা কামড়াইতে পারে না? পারে তো। তাদের বডিতেও কিন্তু আমাদের গ্যামেটোসাইটটা যদি গ্যামেটোসাইট তৈরি হয়ে থাকে সেই গ্যামেটোসাইটটা প্রবেশ করতে পারবে। কিন্তু অন্যান্য সাপোজ মনে করো এডিস এবং কিউলেক্স বা এই টাইপের মশাগুলা তাদের ক্রপে ওই পরজীবীটাকে, ওই যে তোমার গ্যামেটোসাইট যেটা প্রবেশ করলো সেই গ্যামেটোসাইটকে মেরে ফেলার মতো এনজাইম আছে, কিন্তু অ্যানোফিলিস মশকিতে কোনো এনজাইম নাই। সেজন্য কিন্তু এই গ্যামেটোসাইটগুলা সেই অ্যানোফিলিস মশকিতে বেঁচে থাকতে পারে, বংশবৃদ্ধি করতে পারে। সেই জন্যই কেবলমাত্র অ্যানোফিলিস মশকি দিয়েই কিন্তু তোমার ম্যালেরিয়াটা ছড়াচ্ছে। আসলে এখন বইয়ে তারপর দেখো অনেক কথাবার্তা বলছে, একটা তোমার একটা রিডিং দিবা। সাপোজ আস্তে আস্তে তোমার অনেকগুলো ধাপ সম্পন্ন হবে, গ্যামিট তৈরি হবে। গ্যামিট তৈরি হওয়ার মধ্যে আমরা দুইটা ভাগে ভাগ করতে যাচ্ছি, যে মানে পরজীবীর ভিতরে জীবনচক্র যেটা সেটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা তোমার গ্যামিটোগনি আর এটা কি স্পোরোগনি। দেখো আমার মশার ভিতরে আসলো কি বলতো, পুং গ্যামেটোসাইট এবং স্ত্রী গ্যামেটোসাইট। আমরা কি গ্যামিট তৈরি হয়েছে? গ্যামিট কিন্তু তৈরি হয় নাই। এই গ্যামিট তৈরি করার যে প্রক্রিয়া যেটা সেটাকে বলা হয় গ্যামিটোগনি। এবং স্পোর তৈরি করার যে প্রক্রিয়া মানে ডিপ্লয়েড একটা অবস্থা বা স্পোরোজয়েড যে তৈরি করার প্রক্রিয়া যেটা সেটাকে বলছি আমরা স্পোরোগনি, সেটা আমরা একটু পরে আলোচনা করবো। গ্যামিটোগনিতে চলে আসো। এই গ্যামিটোগনির ভিতরে অনেক ব্যাপার স্যাপার বলছে, যে মশকির ক্রপের ভিতরে যে গ্যামিট তৈরি করার যে ব্যাপার যেটা সেটাকে বলা হয় গ্যামিটোগনি। এটা সাধারণত আমাদের ক নাম্বার জন্য একটু ইম্পর্টেন্ট, তোমরা চাইলে একটু লিখে নিতে পারো ক নাম্বার জন্য। যদি বলে যে গ্যামিটোগনি কি, তাহলে বলবা গ্যামিট তৈরি করার যে প্রক্রিয়া যেটা বা যৌনজননের সময় যে গ্যামিট তৈরি করার যে প্রক্রিয়া যেটা সেটাকে বলা হয় গ্যামিটোগনি। গ্যামিটোগনি আবার দুই রকম হতে পারে, কারণ কি আমাদের গ্যামিট হতে পারে দুই রকম, তাই না? গ্যামিট কয় রকম হতে পারে বলো, এটা একটু লিখে নাও তোমরা নোট খাতায় আলাদা করে। গ্যামিট হতে পারে আমাদের দুই রকম, একটা শুক্রাণু আর এটা কি বলো ডিম্বাণু। এটা শুক্রাণু আর এটা হলো ডিম্বাণু। ডিম্বাণু। তার মানে শুক্রাণু তৈরি করার প্রক্রিয়াকে কি বলবো? শুক্রাণু মানে স্পার্ম, তাহলে বলবো যেহেতু স্পার্ম তার মানে বলবো স্পারমাটোজেনেসিস। 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 আর যেহেতু অভাম, অভাম মানে ডিম্বাণু, তার মানে উওজেনেসিস। উওজেনেসিস। তাহলে মনে রাখবা, আমি যদি বলি যে স্পার্মাটোজেনেসিস মানে কি, তাহলে বলবো স্পার্ম তৈরি করার প্রক্রিয়া, আর উওজেনেসিস মানে হলো ডিম্বাণু তৈরি করার প্রক্রিয়া। তাহলে একটা জিনিস একটু খেয়াল করো, আমি যদি বলি স্পার্মাটোজেনেসিস, স্পার্মাটোজেনেসিস মানে কি, আমি কি তৈরি করতে যাচ্ছি বলো? তাহলে বলবো আমরা স্পার্ম তৈরি করতে যাচ্ছি। তাহলে তোমার ওই যে বলছিলাম না মাইক্রোগ্যামেটোসাইট, যেটা মাইক্রোগ্যামেটোসাইট থেকে আমাদের তৈরি হয় স্পার্ম বা শুক্রাণু, আর ম্যাক্রোগ্যামেটোসাইট যেটা সেটা থেকে আমাদের শুরু তৈরি হয় কি ডিম্বাণু, তাই না? সেখান থেকে তৈরি হবে কি ডিম্বাণু। তাহলে দেখো প্রথমে গ্যামেটোসাইটটা হ্যাপ্লয়েড, এখানে অনেক 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 ব্যাপার বলছে, এত কিছুতে আমরা যাচ্ছি না। তোমাদের একটা জিনিস একটু তোমার চিত্রটা একটু দেখে আসি, চিত্রটা দেখে আসলে তোমরা হয়তো একটু বুঝতে পারবা। দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে দেখতেছো না যে আমাদের এইটা আমাদের হলো মাইক্রোগ্যামেটোসাইট। মাইক্রোগ্যামেটোসাইট একটু বড় হইতেছে, একটু বড় হইতেছে, দেখো এটা বড় হইতেছে, এটা বড় হয়ে এক্স ফ্লাজেলেশন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কিন্তু এখানে কি তৈরি করলো, তোমার শুক্রাণু তৈরি করলো। আর এইটা হলো তোমার ম্যাক্রোগ্যামেটোসাইট। এই ম্যাক্রোগ্যামেটোসাইটটা কি করলো বলো, এখান থেকে তোমার একটা ডিম্বাণু তৈরি করলো। ওকে, মানে সাপোজ এই যে এইটার ভিতরে কিন্তু তোমার আসলে ডিম্বাণুটা আছে, পুরাটাই হলো ম্যাক্রোগ্যামিট, এখানে ডিম্বাণু থাকে, পরবর্তীতে যা হওয়া দরকার তাই হয়। তার আগে আমরা আরেকটু জিনিস একটু দেখানোর চেষ্টা করি তোমাকে, তাহলে হয়তো তুমি বুঝতে পারবা যে এখানে একটু দেখো সুন্দর করে, হ্যাঁ, গ্যামেটোগনির ভিতরে
প্রথমে মাইক্রোগ্যামেটোসাইটের হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটা মাইটোসিস পদ্ধতিতে বিভক্ত হয়ে 4 থেকে 8টা ক্ষুদ্রাকার হ্যাপ্লয়েড নিউক্লিয়াসে পরিণত হয়। এখন তুমি বলতে পারো হ্যাঁ, মাইক্রোগ্যামেটোসাইট যে হ্যাপ্লয়েড এটা আমি বুঝবো কেমনে? আচ্ছা আমাকে বলো, তোমার বডিতে, হ্যাঁ আমি বলছিলাম মনে পড়ে যে মশার ভিতরে যৌন জনন সম্পন্ন হয়, তাই না? যৌন জনন সম্পন্ন হয়। যৌন জনন প্রক্রিয়ায় একবার লাস্ট স্টেজে কি হয় বলো তো? মায়োসিস হয়। মায়োসিস হলে কি হয়? তোমার এখানে এরা স্পোরোসাইট তৈরি করে বা স্পোরোজয়েড তৈরি করে। স্পোরোজয়েডটা কেমন? হ্যাপ্লয়েড। এই হ্যাপ্লয়েড জিনিসটাই তোমার বডিতে প্রবেশ করছিল। তোমার বডিতে কোনো যৌন জনন হয় না, তার মানে কি শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়ে মিলিত হয়ে ডিপ্লয়েড হওয়ার কোনো চান্স আছে? কোনো চান্সই নাই। তার মানে তোমার বডিতে যা যা প্রক্রিয়া হয়েছে, ক্রিপ্টোজয়েড, ক্রিপ্টোমেনোজয়েড, মেটাক্রিপ্টোমেনোজয়েড, সাইজন, যা 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 হয়েছে সবই হ্যাপ্লয়েড ছিল। তার মানে কি মশা তোমার বডি থেকে যা নিছে বা তোমাকে মশা যা দিছে আর মশা তোমার বডি থেকে যা নিছে সবই হ্যাপ্লয়েড। তাহলে বলো, তাহলে আমি যদি বলি মাইক্রোগ্যামেটোসাইট এবং ম্যাক্রোগ্যামেটোসাইট এটা কি হ্যাপ্লয়েড হবে না ডিপ্লয়েড হবে? হ্যাপ্লয়েড হবে। ওকে আসো, তাহলে দেখো এই যে হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটা মাইটোসিস প্রক্রিয়া বিচ্যুত হয়ে তোমার 4 থেকে 8টা তৈরি করছে, এটা মুখস্থ করার দরকার নাই, আমাদের জন্য আহামরি খুব একটা ইম্পর্টেন্ট না, স্কিপ করো। তারপর দেখো প্রতিটা কোণার জাস্ট এটা একটু বিক্ষিপ্ত হয়, প্রতিটা কোণা তৈরি হয়, প্রতিটা কোণায় একটা একটা করে নিউক্লিয়াস প্রবেশ করে এবং আস্তে করে সুন্দর করে এক্সফ্লাজেলেশন, হ্যাঁ এক্সফ্লাজেলেশন ব্যাপারটা কেমন জানো? পানি ছিটানোর ব্যাপারটা জানো? যে এরকম পানি ছিটাই যায়, পানি ছিটাই এই যে এখানকার যে তোমার মাইক্রোগ্যামেটোসাইটটা এরকম করে যাচ্ছে একটু প্রক্ষেপিত হয়, মনে করছো এরকম করে ছিটাই দিলাম, আলাদা আলাদা করে একটু পানি ছিটার মতো করে বের হয়ে যাচ্ছে। এইভাবে তোমার এক্সপ্লাজেশন প্রক্রিয়ায় তোমার শুক্রাণুটা তৈরি আসতেছে। বুঝতে পারছো? তাহলে আমি যদি বলি যে কোন প্রক্রিয়ায় স্পার্মোজেনেসিস হয় বা এক্সপ্লাজেশন প্রক্রিয়া কি হয়, শুক্রাণু উৎপন্ন হয়, এটা কোথায় হয়? ক্রপের গহ্বরে হয়। কোথায় হয়? ক্রপের গহ্বরে হয়। এবং এই পুরো প্রক্রিয়াটার জন্য কি তাপমাত্রার যে পরিবর্তন বা তাপমাত্রার কারণে এই প্রক্রিয়াটা সাধারণত হয় এবং স্পার্মোজেনেসিস বা এই প্রক্রিয়া সম্পন্ন হয় এবং স্পার্ম তৈরি হয় বা শুক্রাণু তৈরি হয়। তারপর আসো যে এই মাইক্রোগ্যামিটগুলো যেগুলো সেগুলো প্রথমে একসাথে থাকে, পরবর্তীতে সেগুলো এক্সপ্লাজেশন প্রক্রিয়ায় আলাদা আলাদা হয়ে যায়, পরে ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য সাঁতার কাটতে থাকে। এখন ওজেনেসিসে চলে আসো। ওজেনেসিসের ভিতরে কোথেকে তৈরি হবে বলো? ম্যাক্রোগ্যামেটোসাইট থেকে তৈরি হবে। এখন এই যে এই ম্যাক্রোগ্যামেটোসাইটটা কিন্তু হ্যাপ্লয়েড, তাই না? ম্যাক্রোগ্যামেটোসাইটটা কিন্তু হ্যাপ্লয়েড কেন? কারণ মশা আমাকে যা দিছে এবং মশা আমার থেকে যা নিছে সবই কিন্তু হ্যাপ্লয়েড। তাহলে দেখো ব্যাপারটা একটা জিনিস খেয়াল করো, প্রতিটি ম্যাক্রোস গ্যামেটোসাইট হ্যাপ্লয়েড এটা বিভক্ত হয়, আস্তে তোমার হলো সংখ্যা বৃদ্ধি করে একটা সক্রিয় গোলাকার, অনেক 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 ব্যাপার বলছে। আহামরি আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। প্রথমে কি হয় জানো? দেখো এখানে তোমার অনেক বড় একটা বলছে, প্রথমে ম্যাক্রোগ্যামেটোসাইট ছিল, তারপর মাইক্রোগ্যামেটোসাইট থেকে ম্যাক্রোগ্যামেট তৈরি করছে, তারপর সেটা একটু ডিম্বাণু হয়, পরবর্তী দিকে নিষেক হয়েছে। এখন তুমি বলতে পারো ভাইয়া এত এত কিছু যে পড়তেছি এটা আসলে আমি কিসের জন্য পড়বো? সিকিউর জন্য পড়বো নাকি এমসিকিউর জন্য পড়বো? সাধারণত তোমাকে একটু সহজ কথা বলে দেই, এই যে আমাদের গ্যামিটোজেনেসিস যেটা সাধারণত গ্যামিটোগনি বা এই যে স্পোরোগনির ব্যাপারগুলো যেগুলো একটা সাধারণত সিকিউতে কম আসে। যদি একান্ত আসেও তাহলেও কীভাবে লিখবা সেটা আমি তোমাদের পুরোটাই ডিটেলস বলে দেবো। একবার পুরো আমরা একবারে যখন শেষ করবো ম্যালেরিয়াটা তখন তোমাদের হলো এইথোসাইটিক সাইজোগনি এক্সোইথোসাইটিক সাইজোগনি তোমরা কীভাবে লিখবা সেটা পুরোটাই আমরা একবারে ইন ডিটেলস তোমাদের চেষ্টা করবো যে অন্তত সামারি করে বলে দেওয়ার জন্য। তাহলে দেখো তাহলে কী হলো বলো তো? জাস্ট একটা মূল কথা, প্রথমে প্রতিটি ম্যাক্রোগ্যামেটোসাইট হ্যাপ্লয়েড নিউক্লিয়াসে বিভাজিত হচ্ছে, একটু বড় হচ্ছে, একটা তোমার একটা জায়গায় একটু উঁচা হয়ে উঠতেছে। দেখো একটা জায়গায় একটু উঁচা হয়ে উঠতেছে, এটাকে আমরা বলতে শঙ্কু বা কোণ। তারপর সেই জায়গাতে তোমার শুকানোটা গিয়ে সেটাকে তোমার হলো তোমার নিষিক্ত করতেছে, তাই না? তাহলে দেখো ওই কথাই বলছে যে আমাদের ম্যাক্রোগ্যামেটোসাইট যেখানে একটা ব্যাপার আছে, এই যে তোমার এখানে একটু শঙ্কু টাইপের একটু এই জায়গাটা বলছে শঙ্কু বা কোণ, এখানে তোমার শুকানোটা গিয়ে মিলিত হয়ে আলটিমেটলি এটাকে নিষিক্ত করলো। তারপর দেখো যেহেতু নিষিক্ত হয়ে গেছে, নিষেক মানে কি বলো? নিষেক মানে হলো শুক্রাণু আর ডিম্বাণুর মিলনকে বলা হয় নিষেক। নিষেকের ফলে কি তৈরি হয়? জাইগোট তৈরি হয়। কি তৈরি হয়? জাইগোট তৈরি হয়। তাহলে দেখো ওই কথাটাই বলছো তোমাদের। একটা জিনিস একটু ভালোভাবে মনে রাখবা, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে জিনিসটা আমাদের সাধারণত লাগবে, একটা জিনিস বেশি ইম্পর্টেন্ট আমাদের, যে তোমাদের যে মাইক্রোগ্যামেটোসাইট এবং ম্যাক্রোগ্যামেটোসাইট মানে শুক্রাণু আর ডিম্বাণু যে তৈরি হলো সেটা পরস্পর মিলিত হয়ে কি তৈরি করলো বলতো? একটা নিষিক্ত ডিম্বাণু তৈরি করলো, যেটা আমরা বলছি জাইগোট, তাই না? জাইগোট। এই জাইগোটটা বুঝছো? এই জাইগোটটা দেখো ওই যে ওকিনেট গঠন, মশকি দেখো এই যে জাইগোটটা কেমন বলতো? গোলাকার, তাই না? ডিম্বাণু গোলাকার ছিল, জাইগোটটা কিন্তু গোলাকার হবে, শুক্রাণু ডিম্বাণু একসাথে মিলিত হয়েছে যেহেতু। তারপর মশকি তোমার রক্ত শোষণ করে। তোমাদের একটা কথা বলছিলাম মনে পড়ে যে আমাদের কেন স্ত্রী মশাগুলা বা মশকিগুলো কেন আমাদের কামড়ায়? কারণ তাদের প্রজননের সময় এই যে স্টেজে এসে তাদের কিন্তু গরম রক্ত প্রয়োজন হয় পুষ্টির জন্য, এবং এই যে তোমার জাইগোট যেটা সেটাকে সচল করার জন্য অনেক ব্যাপার স্যাপার আছে, এটা আমরা একটু পরে আলোচনা করতেছি। দেখো
তোমার এই যে জাইগোটটা কিন্তু প্রথমে নিশ্চল ছিল, যখন রক্ত শোষণ করলো, হ্যাঁ, সেটা কিন্তু তোমার আস্তে আস্তে জাইগোটটা সচল হয়, এর অনেকটা কীট, বুঝতে পারছো, একটা পতঙ্গের মতো বা একটু কীটের মতো একটু আকার ধারণ করে, যেটাকে আমরা বলি উওকিনেট। বুঝতে পারছো কি বলে? উওকিনেট। এই ওকিনেটটা আস্তে 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 একটু সময় যায়, আস্তে 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 মশার ক্রপের ভিতরে তোমার অন্তঃপ্রাচীর ভেদ করে বহিঃপ্রাচীরের দিকে চলে আসে। এখন তুমি বলতে পারো ভাই অন্তঃপ্রাচীর বহিঃপ্রাচীর এগুলো তো আসলে বুঝতেছি না কিছুই। তুমি একটু চিত্রটা দেখার চেষ্টা করো, আমি তোমার একটু বলি। দেখো, তোমার এই পর্যন্ত এই যেখানে তোমার একটা ছিল এখানে ডিম্বাণু, এটা তোমার শুক্রাণু মিলিত হইলো, জাইগোট তৈরি হইলো, মানে এটা তোমার একটা ওকিনেট। দেখো এটা কীট পতঙ্গের মতো, তাই না? এটা দেখো তো কীট পতঙ্গের মতো। এইটা ছিল অন্তঃপ্রাচীর, এটা তোমার বের হয়ে বহুপ্রাচীর তৈরি করলো, এটা একটা তোমার প্রাচীর। দেখো আমি তোমাকে বলি, এটা তোমার ক্রপের ভিতরে, হ্যাঁ, এটা ছিল অন্তঃপ্রাচীর, এটা তো বহিঃপ্রাচীর। তাহলে দেখো যে তোমার অন্তঃপ্রাচীর থেকে বহিঃপ্রাচীরে চলে গেল, এই যে যখন আগে ছিল ওকিনেট, এখন যেখানে বাইরে চলে আসলো গোলাকার একটা থলির মতো যে দেখা যাচ্ছে, সেটা আমরা বলছি ওসিস্ট। তাহলে দেখো এই যে তোমার এটা হলো ওসিস্ট। এখন তুমি বলতে পারো ভাইয়া জাইগোট তাহলে তৈরি হলো কোথায়? এই যে দেখো, শুক্রাণু আর এখানকার ডিম্বাণু মিলিত হইলো, এই শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে যেটা তৈরি করলো সেটাই কিন্তু তোমার জাইগোট, তাই না? শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে যেটা তৈরি করলো সেটা কিন্তু জাইগোট। তাহলে এটা কিন্তু হ্যাপ্লয়েড ছিল, এটা হ্যাপ্লয়েড ছিল, কিন্তু এইখানে এসে কিন্তু ডিপ্লয়েড হয়ে গেছে, তাই তো? তার মানে আমি যদি বলি তোমাকে কোন সময় পর্যন্ত তারা হ্যাপ্লয়েড অবস্থা ছিল বলো তো? দেখো তো, শুক্রাণু পর্যন্ত মানে স্পার্ম পর্যন্ত, বা এই যে স্পার্মাটোসাইটোসিস পর্যন্ত বা স্পার্মোজেনেসিস পর্যন্ত, তাহলে এই পর্যন্ত কিন্তু তারা হ্যাপ্লয়েড ছিল। আর এই যে দেখতেছো যে ডিম্বাণু যেটা, এটা কিন্তু তোমার হ্যাপ্লয়েড ছিল। যখন মিলিত হয়ে গেল তখন কিন্তু তোমার ডিপ্লয়েড হয়ে গেল, তাই না? ডিপ্লয়েড হয়ে গেল। তারপরে ও কিনেট হয়েছে, এও কিন্তু এখন ডিপ্লয়েডই আছে। তারপর বাইরে চলে গেল, হ্যাঁ, মানে তোমার ক্রপের বহিঃপ্রাচীরে চলে গেল, এখানে তোমার ও সিস্ট হয়েছে, এও কিন্তু ডিপ্লয়েড। তারপর এই যে তোমার এখন নিজেরা সংখ্যা বৃদ্ধি করতেছে, এটাও ডিপ্লয়েড। আবার সংখ্যা বৃদ্ধি করতেছে, এটাও ডিপ্লয়েড। কারণ কি মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হচ্ছে না, তো সংখ্যা বৃদ্ধি করতেছে, তাহলে এটা তো ডিপ্লয়েডই হবে না। কারণ মাইটোসিস প্রক্রিয়া তো আর হলো আমাদের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় না, তাই না? তারপরে একবারে লাস্ট স্টেজে গিয়ে তোমার স্পোরগণিটা হয়, স্পোরগণিটা আমরা একটু পরে আলোচনা করতেছি। আসো, এখন আমরা যদি একটু উপরে চলে যাই আবার, দেখো ওই যে যেটা বললাম যে জাইগোটটাকে প্রথমে কি ছিল, নিশ্চল ছিল, যখন তোমার রক্ত গ্রহণ করলো সেটা কিন্তু সচল হইলো, তোমার উকিনেটে পরিণত হইলো। উকিনেটে কি করে, অন্তঃপ্রাচীরকে ভেদ করে বহিঃপ্রাচীরের ঠিক নিচে এসে পৌঁছায়, একটা সিস্ট মানে একটা কাঁটাযুক্ত বা একটা থলি টাইপের একটা স্ট্রাকচার তৈরি করে, যেটাকে বলে আমরা উওসিস্ট। কি বলি বলো? সেটাকে আমরা বলি উওসিস্ট। তাহলে দেখো গোলাকার একটা উওসিস্টে পরিণত হইলো। এবং এই উওসিস্ট কতগুলো পাওয়া যায় জানো? মৎস্যকীর ক্রপের প্রাচীরে 50 থেকে 500টা উওসিস্ট পাওয়া যায়। এই সংখ্যাটা আমাদের জন্য লাগবে। এবং এই ওসিসটা পরিণত হইতে 10 থেকে 20 দিন সময় লাগে। কতদিন সময় লাগে বলো? 10 থেকে 20 দিন সময় লাগে। ওসিসটা পরিণত হইলে সেটা তোমার আস্তে আস্তে পরবর্তীতে আবার স্পোরোগনির জন্য সেটা কিন্তু প্রিপেয়ার্ড হয়। তাহলে আমি যদি তোমাকে একটু সামারি করে বলি, তাহলে সহজ কথা হইলো যে আমাদের চিত্র থেকে দেখলে আমরা অনেকটা বুঝতে পারবো। আমাদের মাইক্রোকামিডিসাইট এবং ম্যাক্রোকামিডিসাইট, একটা তৈরি করতে শুক্রাণু, একটা তৈরি করতে ডিম্বাণু, দুটো যখন একটু মিলিত হইলো, দুটা মিলিত হয়ে কিন্তু আমাদের নিষেক হইলো, যেটাকে আমরা বলছি জাইগোট। জাইগোট থাকে থাকে প্রথমে নিশ্চল, পরবর্তী যখন রক্ত গ্রহণ করে সেটা হয় সচল। সেই সচল হওয়ার পরে সেটা কিন্তু আমাদের একটু মানে একটা কীটপতঙ্গের মতো একটা স্ট্রাকচার তৈরি করে, যেটা বলে ওকিনেট। ওকিনেটটা যখন ক্রপের প্রাচীরে চলে আসে সেটাকে বলা হয় ওসিস্ট। ওসিস্টটা কেমন? ডিপ্লয়েড। জাইগোটটা কেমন? ডিপ্লয়েড। ওকিনেটটা কেমন? ডিপ্লয়েড। ওকে। তারপর তোমার যখন ওসিস যেটা, সেটা যখন আস্তে আস্তে বড় হয়, তখন পরিণত হয়ে আলটিমেটলি স্পোরোগনিতে অংশ নেওয়ার জন্য সে রেডি হইতে থাকে। এখন তুমি বলতে পারো ভাইয়া স্পোরোগনি জিনিসটা কি? স্পোরোগনি জিনিসটা হলো যেই প্রক্রিয়ায় আমরা স্পোরোজয়েট তৈরি করব। বুঝতে পারছো? কারণ কি ব্যাপারটা হলো যে আমার এখানে মশকির ভিতরে আমার কিন্তু যে ক্রপ, যেটা ক্রপে কিন্তু উওসিস্ট তৈরি হলো। উওসিস্ট এত বড় একটা থলি কি সে আমার বডির ভিতরে বা মানুষকে আক্রান্ত করার সময় সেটাকে ভিতরে ঢুকাইতে পারবে? কোনোভাবেই পারবে না। সেই জন্য আমি তো আরেকটা জিনিস জানি, আমাদের মশার ভিতরে হয় যৌনজনন। যৌনজননের লাস্টে কি উৎপন্ন হয় বলতো? আমাদের কিন্তু স্পোরোজয়েট তৈরি হয়, তাই না? যেহেতু তোমার এখানে স্পোরোজয়েট তৈরি করতে হবে, আলটিমেটলি যে আমি যে একটা মানুষকে আক্রমণ করব, তার বডিতে আমরা এত বড় বড় তো উওসিসগুলো ঢুকাই দিতে পারবো না, তাই না? আমাকে যখন আক্রমণ করবে, এই যে আমাদের পরজীবী, এই পরজীবী কোন প্রক্রিয়া মানে কোন স্টেজে থাকা অবস্থায় আক্রমণ করে বলো তো মানুষকে? স্পোরোজয়েট থাকা অবস্থায় আক্রমণ করে। তার মানে কি স্পোরোজয়েট তৈরি করতে হবে না? স্পোরোজয়েটটা তৈরি করার যে প্রক্রিয়া যেটা, সেটাকে বলা হয় স্পোরোগনি। স্পোরোগনি কীভাবে হবে বলো তো? মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে। কারণ কি আমাদের যে ওসিস্ট পাইছি সেটা ডিপ্লয়েড ছিল না? ডিপ্লয়েডে আমি যখন মায়োসিস কোষ বিভাজন করবো, যেহেতু আমাদের এখানে যৌনজনন হয়, তাহলে আমাদের এখানে মায়োসিস কোষ বিভাজন হবে অবশ্যই। তাহলে মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে কী করবো বলো? তাহলে বলবো আমরা এখানে স্পোরোজয়েট তৈরি করবো। এই স্পোরোজয়েট তৈরি করার প্রক্রিয়া যেটা, সেটাকে বলা হয় স্পোরোগনি।
তাহলে দেখো যে আমাদের মশকের প্রাচীরে 50 থেকে 500টার মতো আমাদের ওওসিস্ট ছিল, সেগুলো আসলে আমাদের মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে, দেখো ওই কথা বলছে ওওসিস্টের নিউক্লিয়াস বিভাজন। আগে তোমার এই যে প্রতিটা ওওসিস্টের ডিপ্লয়েড নিউক্লিয়াসটা প্রথমে মায়োসিস প্রক্রিয়ায় ও পরে 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 মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে বহু সংখ্যক তোমার নিউক্লিয়াস পরিণত হয়। তার মানে কি, আগে আমার ওওসিস ছিল, সেটা ছিল ডিপ্লয়েড, মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে আমি হ্যাপ্লয়েড স্পোরোজয়েট তৈরি করলাম, তারপর মাইটোসিস হয়ে 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 আমি সংখ্যাটা বাড়ায় নিলাম। তাহলে আমার জন্য বেটার না? ওই প্রক্রিয়াটাই এখানে সম্পন্ন হয়। তাহলে প্রথমে যদি বলি, তাহলে প্রথমে আমার কি হয় বলতো, ওওসিস্টে মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে আমি স্পোরোজয়েট তৈরি করতেছি, তারপরে সেটা সংখ্যা আস্তে আস্তে বাড়াচ্ছি কীভাবে, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। ওকে, তাহলে দেখো আমরা যে স্পোরোজয়েট তৈরি করতেছি এইটাকেই বলা হয় ওওসিস্ট। পরিস্ফুটনরত ওওসিস্ট অনেক কথাবার্তা বলছে যে দেখো সিস প্রাচীরে থাকা অবস্থায় এই সেই অনেক ব্যাপার বলা, এগুলো আসলে আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। পরবর্তীতে এই কোষগুলো একটা আকৃতি পরিবর্তন করে আলটিমেটলি স্পোরোজয়েটটা তৈরি করে। মূল কথা কি, আমি তোমাকে একটা ব্যাপার বলি যে আমাদের ওওসিস্টগুলো কিন্তু এরকম থলির মতো, তাই না? এরকম থলির মতো, এটা কিন্তু ডিপ্লয়েড। এখন এইটা না প্রথমে মায়োসিস কোষ বিভাজন হয়, মায়োসিস কোষ বিভাজন হলে কি হবে, চারটা তৈরি হবে, তাই না? চারটা হ্যান এন এন তৈরি হবে। এখন যদি আমি এইগুলো সংখ্যাগুলো বাড়াতে চাই, তাহলে আমি যদি মাইটোসিস করে দেই, তাহলে প্রতিটাতে দুটো দুটো করে তৈরি হবে, তাই না? প্রতিটাতে দুটো দুটো করে তৈরি হতে থাকবে। তাহলে আমি কিন্তু অনেকগুলা তোমার এরকম গোল 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 টাইপের স্পোরোজয়েট যে কোষ যেটা সেটা পাইলাম। হ্যাঁ, এখন কিন্তু স্পোরোজয়েট পাইনি, স্পোরোজয়েটটা হলো আসলে একটা মাকো আকৃতির একটা স্ট্রাকচার, এখন কিন্তু আমাদের গোলাকার একটা স্ট্রাকচারই আছে। তারপরে কিন্তু এটা আস্তে আস্তে একটু পরিস্ফুটিত হয়ে এটা আকৃতিটা চেঞ্জ করে সে কিন্তু স্পোরোজয়েট তৈরি করবে। সেই কথাটাই এইখানে বলছে, স্পোরোজয়েট গঠনের কথা বলছে। দেখো এরপর কোষগুলো একটা আকৃতি পরিবর্তন করে মাকো আকৃতির স্পোরোজয়েট তৈরি করে। স্পোরোজয়েটগুলো তারপর তোমার সিস্টের প্রাচীর ভেঙে তোমার ওই যে বললাম এই যে পুরো যে স্পোরোজয়েট যেটা তৈরি হচ্ছে, মায়োসিস হচ্ছে, মাইটোসিস হচ্ছে, এটা কিন্তু পুরোটাই ওওসিস্টের প্রাচীরের ভিতরেই হচ্ছে। যখন অনেক হয়ে গেছে, অনেক সংখ্যা বৃদ্ধি হয়ে গেল, অনেকগুলো স্পোরোজয়েট তৈরি করতে পারলাম, তারপর কী হবে, সিস যেটা সেটা ফেটে যাবে। ফেটে গিয়ে একটা ওওসিস থেকে প্রায় 10,000-এর মতো, প্রায় 10,000-এর মতো স্পোরোজয়েট থাকতে পারে। সেটা চলে আসবে কোথায়, সেটা চলে আসবে তোমার লালা গ্রন্থিতে। তখন তোমার লালাগ্রন্থিতে মোটামুটি 3,26,000-এর মতো স্পোরোজয়েট থাকতে পারে। যখন তোমার একটা মশা তোমাকে কামড়াবে, তখন এই লালারসের সাথে প্রায় 10% লালারসের সাথে, মানে এতগুলা যে লালারসে ছিল 3,26,000, তার মধ্যে 10% তোমার মানবদেহে স্থানান্তরিত হইতে পারে। তাহলে একটা জিনিস খেয়াল করতেছো, তোমাকে যে মশা কামড়াইছে সেই মশা মনে করছো 1 তারিখে কামড়াইছে, তাহলে 1 তারিখে কামড়াইছে, 10 তারিখে গিয়ে তোমার হেপাটিক সাইজগ্নি শেষ হয়েছে, 12 তারিখে গিয়ে এইথোসাইটিক সাইজগ্নি শেষ হয়েছে, তাহলে 12 তারিখে গিয়ে পুংগামিটোসাইট আর স্ত্রীগামিটোসাইট তৈরি হয়েছে। তাহলে তৈরি হলো 12 তারিখে, তোমার কামড়াইছিল 1 তারিখে, সেই মশাই কি 12 তারিখ পর্যন্ত বসে থাকবে ওই এক জায়গায়, নাকি সেই মশাটাই আবার আসবে মানে তোমার ওই গ্যামিটোসাইটগুলোকে রিসিভ করার জন্য? কি মনে হয় তোমার? ব্যাপারটা হলো, তোমাকে যেই মশা কামড়ায় সেই মশাটা কেবল স্পোরোজয়েটই প্রবেশ করায় দিয়ে গেছে। এখন অন্য কোনো মশা যখন কামড়াবে তখন সে পুংগামিটোসাইটগুলোকে কালেক্ট করবে। বুঝতে পারছো? ব্যাপারটা হলো, তুমি কি তোমার বডিতে যদি 1 তারিখে একটা মশা কামড়ায়, তার তুমি 12 দিন ধরে এখানে বসে থাকতে দিবা? 12 দিন ধরে বসে থাকলে তুমি মারবা না, ওরা আদর করবা বলো? তাহলে ব্যাপারটা হলো এরকম। তাহলে 1 তারিখে এসে সে কিন্তু স্পোরোজয়েটটা তোমার বডিতে ঢুকাই দিয়ে গেছে। 10 তারিখে গিয়ে তোমার হেপাটিক সাইজগ্নি শেষ হয়েছে, মানে প্রথমবার হেপাটিক সাইজগ্নি শেষ হয়েছে। 12 তারিখে প্রথমবার এইচোসাইটিক সাইজগ্নি শেষ হয়েছে, পুংগামিটোসাইট এবং স্ত্রীগামিটোসাইট তৈরি হয়েছে। তাহলে 12 তারিখের পরে যে মশাটা কামড়াবে তার বডিতে সে কিন্তু স্ত্রীগামিটোসাইট এবং পুংগামিটোসাইট প্রবেশ করবে, তখন কিন্তু সে স্পোরোগনি বা এই পুরো প্রসেসটা সে সম্পন্ন করতে পারবে। তাহলে মূল কথা, যেই মশা তোমার কামড়াইছে সেই মশা কিন্তু আবার আসে না তোমার এই পুংগামিটোসাইট এবং স্ত্রীগামিটোসাইটগুলোকে নেওয়ার জন্য। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে দেখো, তাহলে ব্যাপারটা কি হলো, তোমার বডিতে স্পোরোজয়েট প্রবেশ করছিল, তাহলে তোমার হেপাটিক সাইজগ্নি হইলো, সেখানে তোমার লাস্টে থেকে এক্সোইটোসাইটিক সাইজগ্নিতে মাইক্রোম্যাটিক ইপ্টোমায়োজয়েট তৈরি হয়েছে, সেটা তোমার আরবিসিকে ভাঙছে, আরবিসিতে গিয়ে লাস্টে গিয়ে আমার কি তৈরি হয়েছে বলো, পুংগামিটোসাইট এবং স্ত্রীগামিটোসাইট তৈরি হয়েছে। সেই পুংগামিটোসাইট এবং স্ত্রীগামিটোসাইটকে আমি রিসিভ করছি, মানে আমি বলতে মশাটা রিসিভ করছে, তাই তো? মশাটা রিসিভ করছে, মশার ভিতরে তোমার কি হলো, গ্যামিটোগনি হলো। গ্যামিটোগনিতে কি হয়, আগে শুক্রাণু তৈরি হলো, ডিম্বাণু তৈরি হলো, তাহলে তোমার গ্যামিটোগনি শেষ। তারপরে কি হবে, স্পোরোগনি। স্পোরোগনিতে কি হয়, যেটা আগে বললাম, শুক্রাণু আর ডিম্বাণুটা মিলিত হয়, কি তৈরি করে, জাইগোট তৈরি করে। জাইগোটের প্রথমে কি থাকে, নিশ্চল থাকে। তারপর যখন মানুষকে আবার কামড়ায় বা মানুষের থেকে যখন রক্তটা পায়, তখন কিন্তু এই যে সুন্দর, এই দেখো একটা জিনিস এখন তোমার বলি, জাইগোট যখন তোমার এই যে জাইগোট আছে না, দেখো তো এখানে যে জাইগোট যে তৈরি হইলো, হ্যাঁ, এখানে তো আমার জাইগোট তৈরি হয়েছে, এই স্টেজে কিন্তু জাইগোট তৈরি হয়েছে, খেয়াল করছো? এই স্টেজে কিন্তু তোমার জাইগোট তৈরি হয়েছে। জাইগোট কিন্তু নিশ্চল, জাইগোট কিন্তু নিশ্চল, হ্যাঁ।
জাইগোট তো নিশ্চল, তার মানে এটা যদি সচল করতে চাই তাহলে আমার রক্ত লাগবে। এই রক্ত লাগবে দেখে কিন্তু তোমার কামড়াইছিল, বুঝতে পারছো? এই রক্ত লাগবে দেখে কিন্তু তোমার কামড়াইছিল। তাহলে যখন কামড়াবে তখন তো সে রক্ত নিতে যাবে এবং ওই যে তোমার লালা রস তৈরি হয়েছিল না, লালা রসে যে তোমার হলো স্পরজয়েট যে ছিল, এই স্পরজয়েটগুলো সে তোমার বডিতে পাঠাই দিবে। যদি তার বডিতে আগে থেকে তৈরি হয়ে থাকে, যদি তৈরি না হয়ে থাকে তাহলে কিছু করার নাই, তাই না? যদি তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু সে বডিতে যখন রক্ত নিবে তখন কিন্তু স্পরজয়েটগুলোকে ছেড়ে দিবে। তুমি আক্রান্ত হয়েছিলে কেন বলো তো? তুমি আক্রান্ত হয়েছিলা কারণ সেই মশাটা অন্য এমন একজনের কামড়াইছিল যার কাছে তার বডিতে আগে থেকে পুংগামিটিসাইড স্টিগামিটিসাইড ছিল, সে নিজে আক্রান্ত হয়েছে, এখন তোমার কামড়াইছে। তখন তোমার কামড়াইছিল কেন? মশাটা তোমার কামড়াইছিল কেন? সে তোমার কামড়াইছিল রক্তটা নেওয়ার জন্য, কিন্তু সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশতই বলো, সে কিন্তু তার বডিতে থাকা স্পোরোজয়েটগুলো কিন্তু তোমার বডিতে ঢুকাই দিয়ে গেছে। ব্যাপারটা কি বুঝতে পারতেছো কীভাবে সাইকেলটা শুরু হয়েছে? এই সাইকেল যেগুলো শুরু হয়েছে এটা কিন্তু যতদিন না পর্যন্ত সে মারা যাচ্ছে ততদিন কিন্তু শেষ হচ্ছে না। ব্যাপারটা বুঝে গেছে? সে বলতে কি মশাটা, বুঝছো? তুমি মশাটা যদি মেরে ফেলতে পারো, সাপোজ মনে করো, এখন ব্যাপারটা মশা তো অনেক, সে প্রজনন করতেছে, তার বাচ্চা সন্তানের ভিতর দিয়ে যাচ্ছে, সেজন্য আসলে মশা দিয়ে ঘটা এই রোগগুলো না মানে তোমার কন্ট্রোল করা খুবই টাফ, বুঝতে পারছো? তাহলে দেখো ওই যে বললাম এখানে জাইগোট তৈরি হলো, এই যে এই জাইগোটটাকে সচল করার জন্যই কিন্তু তোমাকে কামড়াইতে আসছিল। এবং তার ভিতরে কিন্তু যেহেতু এই যে জাইগোট পর্যন্ত আসছে, হয়তো তার আগে কোনো প্রি ফর্মড আগে থেকে তৈরি করা হয়তো স্পোরজয়েট ছিল, যদি তৈরি করা থাকে তাহলে তোমার বডিতে ঢুকাই দিতে পারবে, এবং যখন রক্ত নিচ্ছে তখন এটা তোমার বডিতে স্পোরজয়েট ঢুকাই দিছে। আর যদি না থাকে তাহলে তো জাস্ট রক্তটাই নিবে। রক্তটা নিয়ে সেটা তোমার পুরো, দেখো রক্তটা নিল তাহলে তোমার ওকিনেট তৈরি হইলো, ওসিস্ট তৈরি হইলো, তারপর মায়োসিস কোয়েজনের মাধ্যমে তোমার স্পোরোজয়েট তৈরি করলো। এই স্পোরোজয়েটটা যখন আবার পরবর্তীতে কোনো মশা তোমাকে কামড়াবে, তখন তোমার বডিতে ঢুকাই দিবে। এইভাবে আসলে চলতেই থাকে, বোঝা গেছে? তাহলে মূল কথা হইলো আমার কেন রক্তটা লাগতেছে বলো? রক্তটা আমার এই জন্যই লাগতেছে আমার প্রজননের জন্য। প্রজননের ক্ষেত্রে কি হচ্ছে, আমার যে মানে নিশ্চল যে আমাদের জাইগোট যেটা ছিল সেটাকে যদি আমি সচল করতে চাই, সেজন্য কিন্তু আমাদের মেইনলি যে ইয়াটা রক্ত যেটা সেটা কিন্তু লাগতেছে। যখন সে রক্ত খাইতে যাচ্ছে তখন তার ক্রপের ভিতরে যে তোমার ওসিস্টের ভিতরে যে তোমার স্পোরোজয়েট ছিল সেটা কিন্তু লালারসে চলে আসছিল, সেই লালারসের মাধ্যমে কিন্তু আমার বডিতে বা আমার বডিতে ভিতরে প্রবেশ করতেছে, এবং সে কিন্তু রক্তটা নিয়ে যাচ্ছে আবার পরের সাইকেলটা ফর্ম করার জন্য। আর আমার বডিতে কিন্তু স্পোরোজয়েটটা প্রবেশ করতেছে, আবার হেপাটিক সাইজগ্নি, এইচোসাইটিক সাইজগ্নি, এই যে ব্যাপারগুলো প্রবলেম করা সলভগুলো মানে তোমার পুরো ঝামেলাটা বাঁধানোর জন্য। তাহলে দেখো দুই দিয়ে কিন্তু দুইটা সাইকেল চলতেছে, হ্যাঁ? ব্যাপারটা হইলো সেই মশকিটা আমার বডি থেকে রক্ত নিছে কেন? যেন তার বডিতে ওকিনেট মানে তোমার জাইগোটটাকে সচল করে ওকিনেট, ওসিস্ট, তারপর তোমার স্পোরোজয়েট এটা তৈরি করতে পারে। কিন্তু যখন সে রক্ত খাইতে গেছে সে কিন্তু তোমার আগে তৈরি হওয়া মানে আগে তৈরি করে রাখা যে স্পোরোজয়েটগুলো তোমার বডিতে ঢুকাই দিছে। তখন তোমার বডিতে কিন্তু হেপাটিক সাইজগ্নি হচ্ছে, এইচোসাইটিক সাইজগ্নি হচ্ছে, তারপর তোমার লাস্টে গিয়ে পুংগামিটিসাইড, স্টিগামিটিসাইড তৈরি করতেছে। এখন পরে যখন নতুন কোনো একটা তোমার মশা আসবে তখন কিন্তু তোমার এই এক্সোসাইটিক তোমার হলো তোমার ওই যে এইচোসাইটিক সাইজগ্নিতে যে গ্যামেটোসাইটগুলো তৈরি করছে সেটা শোষণ করে নেবে, রক্ত শোষণ করে নেবে। আর যদি তার বডিতে আগে থেকে তৈরি করা যদি কোনো স্পোরোজয়েট থাকে সেটাও আবার ঢুকাই দিয়ে যাবে। এবার পুরো সাইকেল চলতেই থাকে। বুঝতে পারছো? ম্যালেরিয়া আসলে খুবই ডিফিকাল্ট, সেজন্য বোঝাটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। আসো ম্যালেরিয়ার পরজীবী জীবনচক্র দেখো, এটা তোমার হলো আমাদের স্পোরোজয়েট দশা। স্পোরোজয়েট দশাটা কি বলো? হ্যাঁ, এটা তোমার একটা হ্যাপ্লয়েড দশা, তাই না? আমাদের কিন্তু একটু আগে তোমাদের বললাম যে আমাদের যে মশার ভিতরে স্পোরোগনির প্রক্রিয়া কিন্তু ওই যে আমাদের ডিপ্লয়েড যে ওকিনেট বা ওসিস ছিল সেখানে কিন্তু মায়োসিস কোষবিভাজনের মাধ্যমে আমাদের স্পোরোজয়েট তৈরি হয়েছে। এটা কিন্তু যেহেতু মায়োসিস কোষবিভাজন হয়েছে তাহলে এটা অবশ্যই কিন্তু আমাদের হ্যাপ্লয়েড হবে, ওকে? আর এইটাই কিন্তু দেখো, এটা কিন্তু তোমার ওই যে লালার সাথে গিয়ে আলটিমেটলি কিন্তু আমাদের জায়গায় যখন কামড়ায় সে রক্ত নিচ্ছে, আমাদের ভিতরে কিন্তু স্পোরোজয়েটটা প্রবেশ করা দিচ্ছে। এই যে অ্যান্টিকোয়াগুল্যান্ট এগুলো আসলে দরকার নাই, আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না। মূল কথা কি জানো? মশা যখন আমাদের কামড়ায় তখন আমরা বুঝতে পারি না কেন জানো? কিছু রাসায়নিক পদার্থ থাকে যেগুলো আমাদের উপরে মানে সে মিশায় দেয় বা ছড়ায় দেয়। সেজন্য দেখবা কি অনেকক্ষণ সে বসে খাচ্ছে কিন্তু আমরা টেরই পাচ্ছি না। যোগের ক্ষেত্রে ব্যাপারটা দেখবা, বুঝতে পারছো? যোগ যখন খায় মানে তোমার কিছু অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে দেয় মানে যাতে তোমার রক্ত জমা না বাঁধে, যেন রক্তটা যেন সে বেশি পরিমাণ খেতে পারে। দেখো কি যোগটাকে যদি তুমি সরায় নাও তারপর রক্ত পড়তেই আছে অনেকক্ষণ রক্ত পড়ে, বুঝতে পারছো? সেজন্য এই ব্যাপারগুলো এখানে আলোচনা করা হয়েছে। মাইক্রোম্যাটিক ক্রিপ্টোম্যারাজয়েড এটা কিন্তু তোমাদের বলছিলাম, এটা কিন্তু দেখো স্পোরোজয়েট যখন মানুষের যকৃতকে আক্রমণ করে, হেপাটিক সাইজগ্নি সম্পন্ন করে এইচোসাইটিক সাইজগ্নিতে গিয়ে মানে এক্সোইটোসাইটিক সাইজগ্নির লাস্ট স্টেজে গিয়ে কিন্তু আমাদের মাইক্রোম্যাটিক ক্রিপ্টোম্যারাজয়েড এবং ম্যাক্রোম্যাটিক ক্রিপ্টোম্যারাজয়েড তৈরি হয়েছিল। ম্যাক্রো যেটা সেটা বড় ছিল, সেটা আবার যকৃতকে আক্রমণ করছিল। মাইক্রো যেটা সেটা কিন্তু আমার আরবিসি গিয়ে আক্রমণ করছিল। তাহলে এই কথাটাই বলা হয়েছে, এটা একটু দেখে নিবা, তাহলে আশা করা যায় এটা তোমার পারবা। সামনে চলে আসো।
এখন এই যে পুরো সাইকেল যেটা, পুরো সাইকেলটা একটু তোমাদের দেখানোর চেষ্টা করি। প্রথমে প্রথমে একটা মশা তোমাকে কামড়াচ্ছে যখন, তখন তোমার বডিতে স্পোরোজয়েডটা প্রবেশ করছে, তাই না? সে একটু খাওয়া দাওয়া করলো, মানে তোমার আমি তোমার পিএইচ সাইকেলের কথা বলতেছি। খাওয়া দাওয়া করলো, কিটোজয়েডে পরিণত হলো। তারপর কি করলো? বংশবৃদ্ধি করলো। সাপোজ মনে করো যে তোমার সাইজন তৈরি করলো। তারপর লাস্টে যে গিয়ে কি হলো বলো? তোমার মাইক্রোম্যাটিক ক্রিপ্টোম্যারোজয়েড তৈরি হলো, তাই না? মাইক্রোম্যাটিক ক্রিপ্টোম্যারোজয়েড হলো। তারপর মনে করো যে মাইক্রোম্যাটিক ক্রিপ্টোম্যারোজয়েডটা তোমার গিয়ে আবার এইটোসাইটিক সাইজোগনিতে গেল। এইটোসাইটিক সাইজোগনিতে গিয়ে তোমার ট্রফোজয়েড তৈরি করছে। ট্রফোজয়েডটা তোমার বিভাজিত হয়েছে, মানে খাওয়া দাওয়া করছে, তারপর তোমার হলো সংখ্যা বৃদ্ধি করছে, সাইজন তৈরি করছে। তারপর এইটোসাইটিক সাইজোগনির লাস্টে যে গিয়ে কিন্তু মেরোজয়েড তৈরি হয়েছে, তাই না? পাশাপাশি এই মেরোজয়েড থেকে কিন্তু আমাদের মাইক্রোগ্যামেটোসাইট তৈরি হয়, আর তোমার ম্যাক্রোগ্যামেটোসাইট তৈরি হয়। এই মাইক্রোগ্যামেটোসাইট আর ম্যাক্রোগ্যামেটোসাইট থেকে পুংগামিট তৈরি হয় এবং স্ত্রী গ্যামিট তৈরি হয়। এই এই গ্যামিটগুলোকেই কিন্তু মশা যখন কামড়ায় তখন কিন্তু তখন কিন্তু তখন কিন্তু সেই গ্যামেটোসাইটগুলো ওই মশকির ভিতরে পৌঁছায় যায়। এখন তোমার কি মনে হয়, তোমাকে স্পোরোজয়েড দিয়ে গেলে একজন, হ্যাঁ, তোমার নিতে আসলো কিন্তু আরেকজন, ব্যাপারটা কি খেয়াল করছিলাম? তোমাদের কিন্তু একটা উদাহরণ দিছিলাম। তাও কোনো তুমি এখন আক্রান্ত হও নাই, তার মানে কি তোমার বডিতে কিন্তু এখনো কোনো পুং গ্যামেটোসাইট এবং স্ত্রী গ্যামেটোসাইট তৈরি হয় নাই, তাই তো? তুমি কিন্তু এখন আক্রান্ত হও নাই, তার মানে তোমার বডিতে কিন্তু কোনো পুং গ্যামেটোসাইট এবং স্ত্রী গ্যামেটোসাইট নাই। তার মানে কি তোমাকে 1 তারিখে মশাটা কামড়াইছে, তোমার কিন্তু 12 তারিখে যে মশাটা কামড়াবে তার বডিতে কিন্তু তোমার এই পুং গ্যামেটোসাইট এবং স্ত্রী গ্যামেটোসাইটটা প্রবেশ করবে যখন রক্ত সে খাবে। কিন্তু 12 তারিখের পরের যে মশাগুলো, ব্যাপারগুলো একটু খেয়াল করো। 12 তারিখের মশাগুলো যখন কামড়াবে না, তখন কিন্তু সে তোমার বডিতে স্পোরোজয়েড দিয়ে যাবে, হ্যাঁ, এবং রক্ত খাবে। রক্তের সাথে সাথে কিন্তু সে কিন্তু এই যে তোমার গ্যামেটগুলোও সে নিয়ে যাবে, বুঝতে পারছো? সেই মশাটাই কিন্তু নিয়ে যেতে পারবে। কারণ কি, তখন কিন্তু তোমার বডিতে অলরেডি আগে থেকে মুখ গ্যামেটোসাইট এবং স্ত্রী গ্যামেটোসাইট অলরেডি তৈরি করা। 12 তারিখের পরে যেগুলো তোমাকে কামড়াবে। সেই জন্য এত ভিতরে আর তোমাদের তো নিচ্ছি না, সহজ কথা মনে রাখো, আমি বলি তোমাদের। মেরোজয়েড দেখো, মেরোজয়েডটা তোমার কি হচ্ছে বলতো? মাইক্রো গ্যামেটোসাইট, আর ম্যাক্রো গ্যামেটোসাইট হচ্ছে যেটা আমাদের পুং গ্যামেট তৈরি করতেছে এবং স্ত্রী গ্যামেট তৈরি করতেছে। এই দশাতেই কিন্তু তোমার মশাটা তোমাকে মানে যখন মশা খাচ্ছিল, রক্ত খাচ্ছিল, এই দুইটা দশাই কিন্তু তোমার মশার ভিতরে প্রবেশ করছে। তারপর কি হয়েছে বলো? তোমার হলো তোমার গ্যামিটোগনি হয়েছে। গ্যামিটোগনির মাধ্যমে তোমার স্পার্মোজেনেসিস মানে শুক্রাণু তৈরি হয়েছে। তারপর তোমার ওজেনেসিসের মাধ্যমে ডিম্বাণু তৈরি হয়েছে। এই দুটো মিলিত হয়ে কি হয়েছে? জাইগোট তৈরি করছে, তাই না? কি তৈরি করছে বলো? জাইগোট তৈরি করছে। তারপর কি হয়েছে? জাইগোটটা কিন্তু তোমার আগে তোমার নিশ্চল ছিল, সেটা তোমার রক্তের মাধ্যমে তোমার সচল হয়েছে, ওকিনেট হয়েছে, তারপর ওসিস্ট হয়েছে, তারপর কিন্তু আবার মাইসিস বিভাজনের মাধ্যমে সেটা কিন্তু স্পোরোজয়েডে পরিণত হয়েছে। তাহলে দেখো, তারপর আবার সেই স্পোরোজয়েডটা যখন তোমাকে নতুন মশা কামড়াইছে, সেই মশাটার মাধ্যমে তোমার বডিতে আবার প্রবেশ করছে। এভাবে পুরো সাইকেল চলতেই আছে। দেখছো? তাহলে একটু সামনে চলে আসো, এখান থেকে অনেক কথাবার্তা বললাম তোমাদের। তারপর আসো একটু সামনে, যে ডিপ্লয়েড দশা। ডিপ্লয়েড দশা কি কি ছিল বলো তো? এই পুরো চার্টের ভিতরে আমাদের ডিপ্লয়েড দশা কি কি ছিল? ডিপ্লয়েড দশা ছিল আমাদের জাইগোট, ওকিনেট, এটা হলো তোমার ওসিস্ট, তাই না? জাইগোট, ওকিনেট আর ওসিস্ট, এগুলো আমাদের তোমার ডিপ্লয়েড দশা ছিল। যৌনক্রমের তাৎপর্যটা কি? এটা একটু রিডিং দিও। যৌনক্রম কেন দরকার জানো? সাপোজ যে একবার মানুষে থাকতেছে, একবার তোমার মশার ভিতরে ঢুকতেছে। কারণ ব্যাপারটা হলো, যদি একটা ভিতরেই সব কিছু হইতো তাহলে তার জীবনী শক্তি কমে যেত, বুঝছো? এই জীবনী শক্তিটাকে ধরে রাখার জন্য, একটা বৈচিত্র্য তৈরি হওয়ার জন্য আমাদের যৌনক্রমটা হওয়া দরকার হয়। এটা একবার তোমরা রিডিং পড়বা, তোমাদের এমসিকিউ হিসেবে আসতে পারে। বলতে পারে যৌনক্রমের তাৎপর্য নয় কোনটি, এভাবে বলতে পারে। অথবা তোমাকে মাঝে মধ্যে খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দিতে পারে। ওকে, তাহলে আই থিঙ্ক এই ব্যাপারটা অন্তত তোমাদের বোঝাতে পারছি। তারপর যে এখানে তোমার অযৌন জনন বা সাইযোগনি আর স্পরগনির মধ্যে ব্যাপারটা একটু তোমাদের বলি। অযৌন জনন কিন্তু তোমার দুই ভাগে ভাগ করে, একটা যকৃতে হয়, একটা লোহিত রক্তকণিকায় হয়। আর যৌন জনন যেটা, সেটা কিন্তু আমাদের পুরোটা মশার ক্রপের ভিতরে হয় এবং হিমোসিলে হয়। তারপর দেখো যে আমাদের যকৃতে হেপাটিক সাইযোগনিতে যা যা পাওয়া দরকার ছিল সেগুলো আমরা এখানে পাবো। মেরোজয়েড, ট্রফোজয়েড, সাইজন রিংস, সিগনেট রিং, এগুলো কিন্তু আমরা এখানে পাবো। আর জাইগোট, ওকিনেট, ওসিস্ট, এগুলো কিন্তু আমরা এখানে পাবো। তাহলে এই যে অযৌন জননের লাস্ট স্টেজে গিয়ে আমাদের কি তৈরি হয়েছিল বলতো? এইট্রোসাইটিক সাইযোগনির যে লাস্ট স্টেজে গিয়ে আমাদের তৈরি হয়েছিল গ্যামেটোসাইট, হ্যাঁ, পুং গ্যামেটোসাইট এবং স্ত্রী গ্যামেটোসাইট। তার মানে এখানে আমরা পাবো গ্যামেটোসাইট লাস্ট স্টেজে। আর এখানে কি তৈরি হয়েছিল বলো? স্পোরোজয়েড তৈরি হয়েছিল, সেটা কিন্তু আমাদের পাবো যৌন জননে। ওকে, হিমোজয়েন কিন্তু তোমার এইট্রোসাইটিক সাইযোগনিতে তৈরি হয়, এখানে কিন্তু কোনো হিমোজয়েন তৈরি হয় না। দেখো, কাঁপুনি সহ জ্বর হয় কেন বলতো? এইট্রোসাইটিক সাইযোগনিতে শেষ স্টেজে গিয়ে আমাদের কিন্তু পাইরোজেন তৈরি হয়, হিমোজয়েন তৈরি হয়, সেটা কিন্তু আমাদের জ্বর তৈরি করে। মশা থেকে কখন জ্বর হয়? এখানে তো পাইরোজেন তৈরি হয়তো না, তাই না? সেজন্য কিন্তু এখানে কোনো জ্বর টর হয় না। তারপর দেখো, এই যে তোমার
সাইজ অগ্নি যেটা, এটা কিন্তু তোমার চক্রের পুনরাবৃত্তিটা ঘটে, হ্যাঁ। কারণ কি বলতো, তোমার মনে পড়ে যে আমাদের প্রথমে পিএইচোসাইটিক সাইজ অগ্নিতে হইলো, সেখানে যা তৈরি হয়েছিল সেখানে তো আবার গিয়ে তোমার যকৃত থেকে আক্রমণ করছে আবার এক্সোইটোসাইটিক সাইজ অগ্নিতে ম্যাক্রো আর মাইক্রো মেটাক্রিপ্টোম্যারোজয়েড তৈরি হয়েছিল। মাইক্রোগুলো তো আরবিসিকে আক্রমণ করছে, ম্যাক্রোগুলোকে কিন্তু আবার যকৃত থেকে আক্রমণ করছে। তারপর দেখো এইটোসাইটিক সাইজ অগ্নির কথা যদি বলি, এইটোসাইটিক সাইজ অগ্নিতে গিয়ে সেখানে কিন্তু একবার শেষ স্টেজে গিয়ে আমাদের কিন্তু ম্যারোজয়েড তৈরি হয়েছিল। কিছু ম্যারোজয়েড আমাদের গ্যামেটোসাইট তৈরি করছে, কিন্তু আবার কিছু ম্যারোজয়েড কিন্তু আবার পুনরায় আরবিসি গিয়ে আক্রমণ করছে, তাই না, লোহিত রক্তকণিকাকে আক্রমণ করছে। তাহলে ব্যাপারটা কি বুঝতে পারছো, এখানে পুনরাবৃত্তি হচ্ছে, এখানে কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে না। তারপর দেখো এখানে কিন্তু গ্যামিট তৈরি হয় না, হ্যাঁ, গ্যামিট তৈরি হয় এইখানে। তার মানে গ্যামিট তৈরি হয় না, কিন্তু গ্যামিটোসাইট তৈরি হয়, বুঝছো। গ্যামিটোকণি কোথায় হয়েছে বলো, মশার ভিতরে হয়েছে না। আলটিমেটলি কি গ্যামিটোকণি যে ব্যাপারটা যেটা, সেটা কিন্তু তোমার কোথায় হবে, সেটা হবে তোমার মশকের ভিতরে, ওকে। তাহলে দেখো এখানে কিন্তু কোনো গ্যামিট সৃষ্টি হয় না, তাহলে জাইগোট উৎপন্ন হয় না, এখানে কিন্তু জাইগোট উৎপন্ন হয়। তাহলে ব্যাপারটা তোমাদের বোঝাইতে পারছি। চলে আসো সামনে ম্যালেরিয়ার সংক্রমণ। ম্যালেরিয়ার সংক্রমণ কীভাবে রোধ করবা, দেখো আমাদের অনেকগুলো প্রজাতি আছে, তার মধ্যে সাধারণত অ্যানোফিলিস মশকে থাকলেও 6টা প্রজাতি সাধারণত ব্যাপকভাবে করায়। জাস্ট এগুলো তোমরা একটু রিডিং দিতে চাইলে রিডিং দিতে পারো, আমাদের জন্য আহামরি খুব বেশি ইম্পর্টেন্ট না, এগুলো তোমরা চাইলে স্কিপ করতে পারো। দেখো আমি তোমার একটা ব্যাপার বলি, যে জিনিসটা আমাদের বেশি লাগে মনে রাখবা, যে আমাদের প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, হ্যাঁ, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম যে আমাদের খুবই ফালতু, বুঝছো। সাধারণত ভাইব্যাক্সের গ্যামেটোসাইটগুলো 7 দিন বাঁচে, বুঝছো। কিন্তু প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম সেটা তৈরি হওয়ার পর 120 দিন পর্যন্ত বাঁচতে পারে, বা 30 থেকে 60 দিন পর্যন্ত বাঁচতে পারে। যখন একবার তোমার কামড়াবে প্লাজমোডিয়াম ভাইব্যাক্সের মাত্র 6টা ঢুকে, মানে সাপোজ মনে করো যখন তোমার মশকিটা তোমাকে কামড়াইতে আসছিল, সেই রক্ত যখন শোষণ করতেছে, সাথে সাথে কিন্তু তোমার কিছু গ্যামেটোসাইটও নিয়ে যাবে, তাই না। ভাইব্যাক্সের মাত্র 6টা গ্যামেটোসাইট প্রবেশ করে, কিন্তু ফ্যালসিপারামে 12টা করে প্রবেশ করে, দেখো 12টা গ্যামেটোসাইট অন্তত প্রবেশ করে। ব্যাপারটা একটু মনে রাখবা, জাস্ট এগুলো কিন্তু আমাদের জন্য এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট, বুঝছো, এগুলো কিন্তু আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ হিসাবে। তারপর দেখো যে আমি যদি তোমাকে বলি যে এখান থেকে আর কিছু আমাদের প্রয়োজন নাই, একটু জাস্ট দেখবা ম্যালেরিয়া আক্রান্ত মানে রোগীর রক্ত শূন্যতার কারণ কি, এটা আমাদের খ নম্বরের জন্য ইম্পর্টেন্ট, ওকে। এটা আমাদের খ নম্বরের জন্য ইম্পর্টেন্ট, কেন জানো, কারণ প্রচুর লোহিত রক্তকণিকা কিন্তু ভেঙে যাচ্ছে, তাই না, তাহলে তোমার রক্ত শূন্যতা হবে। এবং প্লিহা থেকে আমাদের কিন্তু লাইসোলাইসিন তৈরি হচ্ছে, যেটা আমাদের লোহিত রক্তকণিকা ভেঙে ফেলবে, এবং পরজীবী কিন্তু হিমোলাইসিন তৈরি করবে, ঠিক আছে, এটার কারণে কিন্তু তোমার ভেঙে যাবে। এখন তুমি মনে রাখবা কিভাবে, হিমোলাইসিন, হিমো মানে কি জানো, হিম, হ্যাঁ, হিম মানে রক্ত, বুঝছো, হিম মানে কি বলো, রক্ত। তাহলে লাইসিন মানে কি, লাইসিন মানে হলো ভেঙে ফেলা, লাইসিন মানে কি বলো, ভেঙে ফেলা। তো আমি যদি বলি তোমাকে, এটা লিখে নাও, তোমাদের নোট খাতায় একটু সুন্দর করে লিখে নাও, যে আমি যদি বলি যে লাইসিন মানে কি বলো, ভেঙে ফেলা, তাহলে হিমোলাইসিন মানে কি, রক্ত ভেঙে ফেলবে বা রক্তকে ভেঙে ফেলবে, তাহলে হিমোলাইসিনটাও কিন্তু তোমার লোহিত রক্তকণিকা ভেঙে ফেলতেছে। তো এত পরিমাণ লোহিত রক্তকণিকা যদি ভেঙে যায়, তাহলে তুমি বুঝতে পারতেছো তোমার তো অ্যানিমিয়া হবেই। আর ম্যালেরিয়ার প্রতিকার যেটা, এটা মাঝে মধ্যে না গগ হতে আসতে পারে, তবে রেয়ার কেসে, হ্যাঁ, গগ হতে আসে মাঝে মধ্যে, খুবই রেয়ার কেসে। তাহলে তুমি কি করতে পারো, 3ভাবে করতে পারো, মশক নিধন করবা, এটা করবা, এটা করবা। মশক নিধন করবা কীভাবে, অনেক কথাবার্তা বলছে, প্রজনন ক্ষেত্র নষ্ট করতে পারো, লার্ভা বা পিপাকে ধ্বংস করতে পারো, বা লার্ভা পিপা ধ্বংস করার জন্য তোমার পিএইচসি, ডয়েল রিন, এগুলো তোমার রিডিং পড়বা, ওকে, জাস্ট একবার রিডিং পড়বা। তারপর পূর্ণাঙ্গ মশককুল নিধন, কীটনাশক ব্যবহার করতে পারো, দংশনের ক্ষেত্রে আত্মরক্ষা করতে পারো, তারপর ম্যালেরিয়ার চিকিৎসা করতে পারো। চিকিৎসার ক্ষেত্রে অনেকগুলো ওষুধের নাম বলছে, এগুলো আমাদের জন্য আহামরি খুব বেশি ইম্পর্টেন্ট না, তোমরা চাইলে একবার স্কিপ করে বা একটু রিডিং দিয়ে তোমরা চলে যেতে পারো। তবে আমাদের ক্লোরোকুইন দিয়ে আসলে বেশি ট্রিটমেন্টটা করা হয়, তবে এই যে ফ্যালসিপারাম যেটা, এটা ফালতু, এত ফালতু যে আমরা যেটা দিয়ে ট্রিটমেন্ট করি সেটার এগেনস্টেও সে রেজিস্ট্যান্স ক্ষমতা অর্জন করে ফেলছে, মানে সেই ওষুধ দিয়ে কাজ করে না, খুবই একটা বাজে অবস্থা, বুঝছো। তারপর এখান থেকে আর কিছু আমাদের সাধারণত দরকার নেই। আর ম্যালেরিয়ার টিকা বলতে আমরা হলো মস্কুইরিক্স নামে একটা টিকা আছে, সেই টিকাটা আসলে দেওয়া যায়, যেটা আমাদের প্লাজমোডিয়াম ফ্যালসিপারামকে তোমার প্রতিহত করতে হেল্প করে। তাহলে কি হয় জানো, মাথায় যে তোমার সাধারণত যে ম্যালেরিয়া যেটা হয়, সেরেব্রাল ম্যালেরিয়া যেটা বলি, ফ্যালসিপারামের দিয়ে হয়, সেটা একটু কম হয় বা আমরা প্রতিরোধ করতে পারি, ওকে। তাহলে আমরা যদি একটু সামারি করি, হ্যাঁ, একবারে শুরু থেকে চলে আসো, আমরা যদি হলো পুরো যে ম্যালেরিয়ার ক্লাসগুলো থেকে আমরা যা শিখতে পারলাম বা কী কী আসবে সেটা আমি একটু বলে যাই। তার আগে তার আগে আমরা একটু হলো তোমার গ্যামেটোগনি স্পোরোগনির যে এমসিকিউগুলো সেগুলো একটু বলে যাবো, হ্যাঁ। দেখো গ্যামেটোগনি আর স্পোরোগনির মধ্যে অনেকগুলো কথা ছিল, জাস্ট আমরা গ্যামেটোগনি আর স্পোরোগনির এমসিকিউগুলো একটু বলে যাই, তাহলে তোমার জন্য একটু ইজি হবে দাগায় নেওয়াটা বা একটু মনে রাখাটা, কারণ এখান থেকে তোমার অনেক কোয়েশ্চেন, কোনটা সিকিউতে আসবে কোনটা এমসিকিউতে আসবে সেটা একটু বলে দেওয়া দরকার তোমাদের। যখন এখান থেকে তো আমাদের সাধারণত এমসিকিউতে নাই, বেশিরভাগ ক্ষেত্রে তোমার কিন্তু তোমার সিকিউ হিসেবে আসে, তবে সিকিউ হিসেবে একটু মানে খুবই কম। একটা যেটা মনে রাখো, আমি যদি বলি যে কতগুলো ওসিস থাকে, তাহলে বলো তোমার 50 থেকে 500টার মতো ওসিস থাকে, ঠিক আছে। আমি যদি বলি যে কতগুলো ওসিস ছিল, যে তোমার 50 থেকে 500টা ওসিস ছিল, এটা একটু মনে রাখবা। আর 10 থেকে 20 দিন সময় লাগে, কিন্তু অলরেডি তোমাদের মার্ক করে দেওয়া হয়েছে। মূল কথা কি জানো, গোল্লা করে যেই ব্যাপারগুলো দাগাই দিছি সেগুলো তোমাদের আসলে এমসিকিউর জন্য একটু বেশি ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখো।
আর দেখো যে ওসিস তোমার বিভাজিত হলো কোন প্রক্রিয়ায় বিভাজিত হচ্ছে, সেটা কিন্তু আসলে তোমাদের হচ্ছে মায়োসিস প্রক্রিয়া। মানে মায়োসিস প্রক্রিয়া কিন্তু তোমার সংখ্যাটা বাড়তেছে। একটা যেটা তুমি খেয়াল করো যে পোস্ট জাইগোটিক মায়োসিস, দেখো ওসিস্টের যে মায়োসিস যেটা, সেটা কোন ধরনের মায়োসিস জানো? পোস্ট জাইগোটিক মায়োসিস। কেন বলতো ব্যাপারটা? কারণ যে তোমার যখন স্পোরোগনি হইলো তখন কিন্তু আগে তোমার গ্যামেটোগনি প্রক্রিয়ায় যে শুক্রাণুর ডিম্বাণু তৈরি হইলো, শুক্রাণুর ডিম্বাণু তৈরি হওয়ার পরে জাইগোটে গিয়ে কিন্তু মায়োসিস হয়েছে। শুক্রাণুর ডিম্বাণু তৈরি করার সময় কিন্তু মায়োসিস হয় নাই। আমাদের মানুষের ক্ষেত্রে কী হয়? শুক্রাণু ডিম্বাণু তৈরি করার সময় মায়োসিস হয়, বুঝছো? আমাদের মনে করো যে পুং জননমাতৃকোষ থাকে যেটা ডিপ্লয়েড, সেইখানে তোমার মায়োসিস কোষের মধ্যে বিভাজিত হয়ে শুক্রাণু তৈরি করে, মানে আর স্ত্রী জন্মাতৃকোষের ক্ষেত্রে সেখানে আবার মায়োসিস হয়ে তোমার ডিম্বাণু তৈরি করে পরে মিলিত হয়। কিন্তু এখানে ব্যাপারটা কী হয়েছে দেখছো? এখানে ব্যাপারটা হয়েছে কারণ এখানকার পুং গ্যামেটোসাইটটা আগে থেকেই হ্যাপ্লয়েড ছিল। আমাদের যে হলো জন্মাতৃকোষ যেগুলো সেগুলো কিন্তু ডিপ্লয়েড। তার মানে কি আমরা কিন্তু যখন মায়োসিস কোষ দিব তখন কিন্তু আমরা হলো হ্যাপ্লয়েড শুক্রাণু ডিম্বাণু পাবো। এটা কিন্তু আগে থেকেই পুং গ্যামেটোসাইটই হ্যাপ্লয়েড, তার মানে শুক্রাণু ডিম্বাণু তো যদি ওখানে মায়োসিস দাও তাহলে তো আরও অর্ধেক হয়ে যাবে, তাই না? সেজন্য আসলে এদের যে জাইগোট মায়োসিস যেটা, সেটা কিন্তু আসলে জাইগোটে হয়। যেহেতু তোমার জাইগোটে মায়োসিস হচ্ছে সেজন্য আমরা সেটাকে বলে হয় পোস্ট জাইগোটিক মায়োসিস। এখন তুমি বলতে পারো ভাইয়া তাহলে একটা ব্যাপারটা কেমন উন্নত টাইপের হলো না? হ্যাঁ, উন্নত তো হইলই। মানুষ তো উন্নত প্রাণী, সেক্ষেত্রে তোমাদের মানুষেরটা যেটা সেটা তো জাইগোটে মায়োসিস হবে, বোঝাই যাচ্ছে। কিন্তু যা পরজীবী বা সাপোজ মনে করে যে প্লাজমোডিয়ামে যেটা হচ্ছে সেটাতে কিন্তু তোমার কেমন হচ্ছে বলো তো? সেটাতে কিন্তু হচ্ছে পোস্ট জাইগোটিক মায়োসিস। কেন? কারণ আমাদের এদের যে পুং গ্যামেটোসাইট এবং স্ত্রী গ্যামেটোসাইট, এরা কিন্তু তোমার ডিপ্লয়েড না, এরা কিন্তু আগে থেকেই হ্যাপ্লয়েড। এবং এখান থেকে পুং গ্যামেটোসাইট থেকে গ্যামেট তৈরি হচ্ছে, শুক্রাণু তৈরি হচ্ছে, সেটাও হ্যাপ্লয়েড। এবং যে ডিম্বাণু তৈরি হচ্ছে সেটা হ্যাপ্লয়েড। তাহলে এই দুটো যে মিলিত হওয়ার পরে যে ডিপ্লয়েড হলো সেইখানে গিয়ে মায়োসিস হচ্ছে। কেন? স্পোরজয়েডটা তৈরি করার জন্য। আমাদের ক্ষেত্রে কিন্তু স্পোরজয়েডের কোনো ব্যাপার নেই, মানুষের ক্ষেত্রে কিন্তু স্পোরজয়েডের কোনো ব্যাপার নেই। মানুষের ক্ষেত্রে কিন্তু শুক্রাণু আর ডিম্বাণুর ব্যাপার, তাই না? তার মানে কি শুক্রাণু ডিম্বাণু তৈরি করলে মোটামুটি এদের কাজ শেষ, জাইগোট তৈরি করলেই কাজ শেষ। কিন্তু এদের ক্ষেত্রে টার্গেটটা কি? এদের ক্ষেত্রে টার্গেট হলো স্পোরজয়েড তৈরি করা, বুঝতে পারছো? এদের ক্ষেত্রে মেইন টার্গেটটা কি? স্পোরজয়েড তৈরি করা। আমাদের ক্ষেত্রে মেইন টার্গেটটা কি ছিল? শুক্রাণু ডিম্বাণু তৈরি করা এবং সেটা জাইগোট তৈরি করা। এদের ক্ষেত্রে টার্গেটটা হলো শুক্রাণু ডিম্বাণুকে মিলিত করে জাইগোট তৈরি করে তারপর স্পোরজয়েড তৈরি করা। সেই জন্য এদের ক্ষেত্রে ব্যাপারটা এরকম হয়েছে। এবং মায়োসিসটা হচ্ছে কোথায় এদের? তাহলে বলবা জাইগোটে মায়োসিস হচ্ছে। ওকে, সামনে চলে আসো। তাহলে এই ব্যাপারগুলো তো তোমাদের বোঝাতে পারছি। আই থিঙ্ক এখান থেকে আসলে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তারপর তোমাদের অলরেডি কিন্তু বলে ফেলা হয়েছে। আমরা একবারে উপরে চলে যাই। দেখো, আমরা একবার শুরু থেকে এখান থেকে আলোচনা করতেছি। তারপরে তোমার হেপাটিক সাইজোগ নিয়ে অনেকবার তোমাদের ডিটেলসে আলোচনা করা হয়েছে, এইটোসাইডিক সাইজোগ নিয়ে অনেক ডিটেলস আলোচনা করা হয়েছে। কোশ্চেন যেটা করে যে আমাদের এই নামগুলো তুলে দিয়ে বলতে পারে এই ধাপগুলো কোথায় দেখা যায়। তারপর আমাদের কোশ্চেন করে যে সাফনাস দানা কোথায় দেখা যায়, এগুলো তোমাদের এমসিকিউ বলে দেওয়া হয়েছে। আর এই যে আমাদের গ্যামেটোগনি, স্পোরোগনি, এই ব্যাপারগুলো তোমরা একটু আই থিঙ্ক জানো। আমাদের সিকিউর ক্ষেত্রে যে কোশ্চেনটা আমাদের বেশি আসে, সাধারণত সিকিউর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে জিজ্ঞাসা করে হেপাটিক সাইজোগনিটা ব্যাখ্যা করো। হেপাটিক সাইজোগনি ব্যাখ্যা করতে বললে তাহলে তোমরা কীভাবে লিখবা? তাহলে বলবা হেপাটিক সাইজোগনি। আমি একটু তোমাদের নোট খাতাতে নিয়ে চলে যাই, তাহলে হয়তো তোমাদের জন্য একটু বেটার হবে। সবগুলো কেটে তোমার খাতা, সবগুলো কেটে তোমার খাতা। হ্যাঁ, তাহলে দেখো যে তোমার হেপাটিক সাইজোগনি তুমি এখানে লিখলা। তাহলে হেপাটিক সাইজোগনির মধ্যে তুমি বলবা যে এটা দুই ভাগে ভাগ করা যায়। যেহেতু তাহলে তুমি বলো যে এখানে তোমার পিএইচওসাইডিক সাইজোগনি। তারপর তুমি পিএইচওসাইডিক সাইজোগনিটা ব্যাখ্যা করো। তাহলে প্রথমে কি হয়? একটা তোমার স্পোরজয়েড প্রবেশ করে। স্পোরজয়েড প্রবেশ করার পর তোমাদের কিন্তু অলরেডি বলা হয়েছে, মানে প্রবেশ করবে আগে ঢুকে, তাই না? তারপর কোনো একদিকে যায়, কোথায় যায়? যকৃতে যায়, তাই না? যকৃতে যেহেতু যাচ্ছে, তার মানে সেই জন্য কিন্তু আমরা হেপাটিক সাইজোগনি বলতেছি। যকৃতে গেল, খাওয়া দাওয়া করলো, মোটা হইলো, তাই না? মোটা হওয়ার পর কি হবে? সংখ্যা বৃদ্ধি করবে, যেটাকে বলছে সাইজন। তারপর কি করবে? সম্পত্তি ভাগ করে দিবে। ভাগ করে দিলে তোমার একটু সাইটোপ্লাজমগুলোকে ভাগ করে দিলা। তারপর আলটিমেটলি গিয়ে হলো তোমার ক্রিপ্টোমেরোজয়েড, তাই না? এই ক্রিপ্টোমেরোজয়েডগুলো কিন্তু আবার পরবর্তীতে গিয়ে এক্সোএরিথ্রোসাইটিকে গিয়ে তোমার সুন্দর করে আক্রমণ করতেছে। এক্সোএরিথ্রোসাইটিকে গিয়ে কি হচ্ছে বলো তো? এক্সোএরিথ্রোসাইটিকে গিয়ে আবার খাওয়া দাওয়া করতেছে, মোটা হচ্ছে এবং সেটা কিন্তু তার সংখ্যাটা বাড়াচ্ছে, তাই না? কি করতেছে? সংখ্যা বাড়াচ্ছে, সাইজন তৈরি করতেছে, সম্পত্তিগুলো ভাগ করে দিচ্ছে। সম্পত্তি বলতে আসলে সাইটোপ্লাজম, তাই না? সাইটোপ্লাজম ভাগ করে দিল। তারপর কি হলো আমাদের বলতো? মেটাক্রিপ্টোমেরোজয়েড। কেন মেটা বলতেছি? কারণ আমাদের সেকেন্ড টাইম যেহেতু আক্রমণ যকৃতকে, সেটা আমরা বলছি মেটাক্রিপ্টোমেরোজয়েড। এবং এই মেটাক্রিপ্টোমেরোজয়েডটা কিন্তু আমাদের দুই টাইপের, তাই না? কয় টাইপের বলো? দুই টাইপের। কয় টাইপের? দুই টাইপের। একটা হলো মাইক্রো, একটা হলো ম্যাক্রো। একটা মাইক্রো, একটা কি বলো? ম্যাক্রো। মাইক্রোটা কোথায় যাবে বলো? ম্যাক্রোটা যাবে, মাইক্রো যেটা সেটা কিন্তু তোমার যাবে আরবিসিকে আক্রমণ করতে। আর এই যে ম্যাক্রো যেটা, সেটা যাবে তোমার আবার পুরো যকৃতর যে কোষ যেটা, সেটাকে আক্রমণ করতে। তাহলে এটা তোমার হেপাটিক সাইজোগনির ব্যাপার। এখন যদি তোমাকে বলা যে হ্যাঁ এইটোসাইটিক সাইজোগনিটা ব্যাখ্যা করো, তাহলে কি হবে? তাহলে বলবা যে তারপর সেম আগের মতো আগে খাতায় কেন দেখো। তাহলে বলবা যে এটা আমাদের শুরু হয় কোত্থেকে? শুরু হয় আমাদের এক্সোএরিথ্রোসাইটিক সাইজোগনি থেকে। এক্সোএরিথ্রোসাইটিক সাইজোগনির মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, যেটা মাইক্রো
মেটাক্রিপ্টোমেরোজয়েড যেটা, সেটা আমাদের আরবিসিকে আক্রমণ করে। হ্যাঁ, সেটা তোমার কি হয় বলো, ট্রফোজয়েড তৈরি করে, তাই না? প্রথমে ট্রফোজয়েড তৈরি করে, তারপর কি হয় বলো তো, ট্রফোজয়েড তৈরি করার পর হয় তোমার একটু সিগনেট রিং তৈরি করে, বলে ফেলো সিগনেট রিং। তারপর কী হবে বলো, তারপর তোমাদের হবে অ্যামিবয়েড ট্রফোজয়েড, অ্যামিবয়েড ট্রফোজয়েড। তারপর কী হবে বলো, তারপর কী হবে, একটা রোজের দশা দেখা যায়, তাই না? রোজের দশা দেখা যায়, পরবর্তীতে হয় মেরোজয়েড, তাই না? মেরোজয়েড, মেরোজয়েড হওয়ার পর তোমার কিছু মেরোজয়েড থাকে যেগুলো আবার পুনরায় আরবিসিকে আক্রমণ করতে যায়। হ্যাঁ, আবার কিছু মেরোজয়েড থাকে যারা তোমার একটা তোমার হলো ম্যাক্রোগ্যামেটোসাইট এবং মাইক্রোগ্যামেটোসাইট, মানে তোমার হলো পুং গ্যামেটোসাইট এবং স্ত্রী গ্যামেটোসাইট তৈরি করে। এই পুং গ্যামেটোসাইট এবং স্ত্রী গ্যামেটোসাইটগুলোই কিন্তু তোমার মশকি সেই ভিতরে নিজের ভিতরে নিয়ে নেয়। শেষ। আর আমাদের একটা ব্যাপার হলো যে গ্যামিটোগনি আর স্পোরোগনিটা আমাদের জন্য আসলে খুব কমই ইম্পর্টেন্ট, খুব একটা আসে না। তারপর যদি তোমরা একটু চাও তাহলে তোমরা একটু মনে রাখতে পারো যে ভাইয়া আমাদের যে পুং গ্যামেটোসাইট যেটা ছিল, পুং গ্যামেটোসাইটটা কিন্তু মশার ক্রপের ভিতরে এক্সপ্লান্টেশন প্রক্রিয়ায় আগে সে যে সংখ্যাটা বাড়ায় নিবে, তারপর তোমার কিছু শঙ্কু তৈরি হবে। তাহলে বলবা যে ভাইয়া যে এখানকার যে আমাদের পুং গ্যামেটোসাইট, এটা পুং গ্যামেটোসাইটটা কী করে, একটু তোমার একটু বড় টড় হয়, একটু কোনা তৈরি হয়, হ্যাঁ কোনা তৈরি হয়। তারপরে এই যে নিউক্লিয়াস যেটা, সেটা অনেকগুলো বিভাজিত হয়, ঠিক আছে, অনেকগুলো বিভাজিত হয়। তারপর প্রত্যেকটা কোনার ভিতরে একটা করে নিউক্লিয়াস ঢুকে যায় এবং এখান থেকে তোমার মানে তোমার আলটিমেটলি স্পোরোজয়েড তৈরি হয়। ওকে, স্পোরোজয়েড না, সরি, অ্যাকচুয়ালি স্পার্ম তৈরি হয়, তাই না? শুক্রাণু তৈরি হয়, স্পার্ম তৈরি হয়, স্পার্ম মানে শুক্রাণু তৈরি হয়। এবং এই ডিম্বাণু ক্ষেত্রে তোমার যে ম্যাক্রোগ্যামেটোসাইট যেটা, সেটা একটু তোমার একদিকে একটু ফুলে আসে, হ্যাঁ, এটা আমরা বলি শঙ্কু। তারপরে এই যে স্পার্মাটোজাইট আর এই যে এই দুটো একটা পরস্পর মিলিত হয়, পরস্পর যে মিলিত হইলো, এই পরস্পর মিলিত হয়ে কী তৈরি করলো, জাইগোট তৈরি করলো, তাই না? জাইগোট তৈরি করলো। তাহলে আমি যদি এখন জিজ্ঞাসা করি আমাদের গ্যামিটোগনি কোন পর্যন্ত, গ্যামিটোগনি হলো এই যে জাস্ট এইখান থেকে আমি যে তোমার স্পার্ম তৈরি করলাম, এটা হলো তোমার মানে শুক্রাণুজনন বা স্পার্মোজেনেসিসের মধ্যে পড়ে, আর এটা তোমার ওজেনেসিসের মধ্যে পড়ে। স্পার্মোজেনেসিস আর ওজেনেসিস এই দুটোকে এক করতে বলা হয় গ্যামিটোগনি। আর এই যে এখানকার তোমার এই যে দেখো, এখানকার তোমার যে গ্যামিটোগনি প্রক্রিয়া লাস্টে যে গিয়ে আমি পেলাম একটা তোমার ডিম্বাণু পাইলাম, একটা তোমার আসলে শুক্রাণু পাইলাম। এই দুটো একত্রিত মিলিত হয়ে যে তোমার নিষেক হইলো, নিষেক থেকে তোমার জাইগোট তৈরি করবে, তারপর ওকিনেট তৈরি করবে, তারপর ওসিস্ট তৈরি করবে, ওকিনেট, তারপর ওসিস্ট তৈরি করবে, তারপর মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে আমাদের স্পোরোজয়েট তৈরি করবে, তাই না? স্পোরোজয়েট তৈরি করবে। তাহলে আই থিঙ্ক এই ব্যাপারগুলো অন্তত তোমাদের বোঝাতে পারছি। তাহলে আমাদের এখান থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন কোনটা, তাহলে বলবা হেপাটিক সাইটোগনি, এক্টোসাইটিক সাইটোগনি। আর গ্যামিটোগনি, স্পোরোগনি এগুলো আমাদের জন্য একটু লেস ইম্পর্টেন্ট, বা এগুলো আমাদের জন্য এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আর মশা কীভাবে নিধন করবো বা আমাদের এখানে সেফটি কী কী অপশন হতে পারে, সেটা মাঝে মধ্যে ইন রেয়ার কেসেস আমাদের কিন্তু ঘ নাম্বারের জন্য দিতে পারে। এই যে ম্যালেরিয়ার যে পার্ট যেটা, সেটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, এখান থেকে একটা সিকিউ ধরা কোশ্চেন। তাহলে মোটামুটি তোমাদের আশা করা যায় যে আমরা এই চ্যাপ্টারটা তোমাদের খুব ভালোভাবে কভার করতে পারছি। আশা করা যায় তোমাদের এই চ্যাপ্টার থেকে কোনো সমস্যা থাকার কথা না। এত ডিটেলসে, হ্যাঁ, এত ডিটেলসে আমার কোনো টিচার এত ডিটেলসে খুব একটা পড়ায় তোমাদের মোটামুটি তাহলে এই চ্যাপ্টারটা অলমোস্ট শেষ করে ফেলছি। এত ডিটেলসে আমার মনে হয় না আর কেউ তোমাকে পড়াবে। দেখবে যে তোমাদের কলেজে যাবা, হয়তো তারা স্বল্পতার কারণে এত ডিটেলসে হয়তো পড়াতে পারবে না। তারপরেও তারা চেষ্টা করে, তাদের নিজেদের এফোর্টটা দেওয়ার চেষ্টা করে, যতটুকু তোমাদের বোঝানো দরকার, যতটুকু পড়ানো দরকার। তো আমি আসলে অ্যাকচুয়ালি পছন্দ করি যে যতটুকু তোমাদের ডিটেলসে পড়ানো যায়, যে জিনিসগুলো তোমাদের অন্তত জানা দরকার, তুমি যাতে ভিতর থেকে ফিল করতে পারো, সেই ব্যাপারটা আমি অন্তত তোমাদের ইনশিওর করার চেষ্টা করছি। আই থিঙ্ক তোমাদের এই ক্লাস করার পরে এই চ্যাপ্টারের প্রতিটা ইচ অ্যান্ড এভরি তোমার ডিটেলসে কোনো সমস্যা থাকার কথা না। যাই হোক, তারপরও তোমার চ্যাপ্টারটা পুরোটা ক্লাসগুলো করবা, রেগুলার ক্লাসগুলো একটু দেখবা, তোমার নোটগুলো একটু রিভিশন দিবা, পুরো বইটা রিভিশন দিবা। তোমাদের এই পুরো ক্লাসে আমি অন্তত তোমাদের দেখানোর চেষ্টা করছি যে কীভাবে একটা চ্যাপ্টার পড়তে হয়, কীভাবে একটা জিনিস শিখতে হয়, কীভাবে তোমাদের এই একটা আর্জ বলো বা সাপোজ মনে করে একটা চিন্তা ভাবনা করে শিখতে হয়, কোন জিনিস আমাদের ক নাম্বার জন্য ইম্পর্টেন্ট, কোনটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোনটা আমাদের অ্যাডমিশনে আসতে পারে, কোনটা আমাদের মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, কোনটা আমাদের একাডেমিকে লাগবে, সেই সব কিছু তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। যাই হোক, আশা করা যায় এই চ্যাপ্টারটা করলে বা এই চ্যাপ্টারের ক্লাসগুলো সবগুলো কমপ্লিট করলে অন্তত এই চ্যাপ্টারে তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।